আচ্ছা দেখো, স্টোন এজ থেকে শুরু করলাম, মানে একদম যেটা আমরা বলি প্রি হিস্ট্রি থেকে, একদম গোড়া থেকে। হ্যাঁ, তো এখানের একটা কথা বলে রাখি। প্রথমে আমার নোটের মধ্যে কিভাবে বলো তো, প্রথমে আমি দিয়েছি যে মানুষের ইভলিউশনটা কিভাবে হলো। হুম, আবির্ভাব, মানে আগে তো জানোই তোমরা যে এই যে মানুষের যে হদিস পাওয়া গেছিল, হ্যাঁ হদিস ওইভাবে তো ডিরেক্ট নয়, খুলি টুলি পাওয়া গেছে, হাড় টাড় পাওয়া গেছে, এই যে এগুলো পাওয়া গেছিল, এক একটা নাম দিয়েছে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এবং এগুলো তো প্রথমে আমাদের ভারতে পাওয়া যায়নি, আফ্রিকাতে পাওয়া গেছিল। পরবর্তীকালে এইগুলোই আবার ভারতে কোথায় পাওয়া যাচ্ছে, আগে প্রথমে আমি বাইরের গুলা দিয়েছি, মানে প্রথম কোথায় কোথায় পাওয়া গেছিল, তারপরে আমাদের ভারতের কোথায় কোথায় পাওয়া যাচ্ছে সেটা দিয়েছি। আমি একটা নোটটা দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে অস্ট্রালোপিথেকাস আছে, লুসি আছে, হোমো হ্যাবিলিস আছে, ঠিক আছে, তারপর হোমোসেপিয়েন্স আছে, হোমোসেপিয়েন্স 7 যেটা একদম মডার্ন ম্যান। এগুলো হচ্ছে ভারতের বাইরে। তারপরে এবারে এখানে দিয়েছি কি বলছে, হোমিনিড রিমেন্স ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এবার ভারতের কোথায় কোথায় পাওয়া যাচ্ছে এই হোমিনিড গুলো, এটা দেওয়া আছে। এগুলা মানুষের ইভলিউশনটা দেখা শেষ হয়ে গেলে তারপরে আমরা দেখবো যে অ্যানসিয়েন্ট পিরিয়ডে, একদম প্রি হিস্ট্রি, যেহেতু এটাকে স্টোন এজ বলা হয়, তো এখানে টুলস গুলা কেমন ধরনের ছিল, টুলস গুলা কোথায় পাওয়া যাচ্ছে, এটা আমাদের জেনে নিতে হবে। তারপরে আমরা কিন্তু চলে যাব যে এই যে প্যালিওলিথিক তিনটা ভাগ, একটা হচ্ছে স্টোন এজের তিনটা ভাগ, প্যালিওলিথিক, মেসোলিথিক আর হচ্ছে নিওলিথিক। এই প্যালিওলিথিককে আবার তিনটি ভাগে ভাগ করা হয়, লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক। এখানে দিয়েছি এই প্যালিওলিথিকের যত সামান্য এখানে টুলস গুলোর নাম দিয়েছি এবং তাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দিয়েছি কয়েকটা। তারপরে আমরা কিন্তু ধীরে ধীরে এখানে দেখবো যে ফার্স্ট প্রি হিস্ট্রি টুলস কোথায় পাওয়া গেছিল ভারতের, তারপর হচ্ছে প্যালিওলিথিক এজ শুরু হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, এইভাবে প্রথমে তোমরা আজকে না এই নোটের মধ্যে এই তিনটা পার্ট পাবে, এই যে আহ, এই যে এই তিনটা পার্ট পেয়ে যাবে। এই যে এই তিনটা, তো শুরু করি প্রথম থেকে। দেখো কি বলছে, যে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান, যে মানুষের কিভাবে আবির্ভাব হলো সেটা প্রথমে দেওয়া আছে। এটা জাস্ট জানার জন্য এটা দিয়েছে। পৃথিবীর বয়স অনুমান করা হয় যে 450 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল, এবং মানব জাতি কবে পৃথিবীতে আসলো, 2 লক্ষ বছর আগে আবির্ভূত হয়েছিল মানব জাতি পৃথিবীতে। এবার এই ইনফরমেশনটা আমি কেন দিয়েছি, যেহেতু উপেন্দর সিং এর বই আছে, তোমরা কিন্তু উপেন্দর সিং এর বই থেকে যে কোনো বিষয় যদি চ্যালেঞ্জ করো সেটা কিন্তু ওনারা অ্যাকসেপ্ট করে এবং অ্যাকসেপ্ট করতে বাধ্য। ওই জন্য আমি এই ইনফরমেশনটা দিয়েছি, যদি আদার্স বইয়ে থাকতো তাহলে আমি কিন্তু দিতাম। তারপরে চলে আসো যে এই মানুষের আবির্ভাব সম্পর্কে তিনখানা বই উপেন্দর সিং এর 3 নাম্বার পেজে বা 2 নাম্বার পেজে দেওয়া আছে, দেখে নিবে। হ্যাঁ, ওইখান থেকে তিনটা বই আছে মানুষের আবির্ভাবের উপর বেস করে। কি বলছে বইটার নাম, এটা অন দ্য অরিজিন অফ স্পাইসিস। এবার বলছে অন দ্য অরিজিন অফ ম্যান, চার্লস ডারউইন, মানুষের আবির্ভাবের উপর বেস করে চার্লস ডারউইন তার বইটার নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পাইসিস। তারপর বলছে ওয়াজ পাবলিশ, এটা পাবলিশ হয়েছিল কত সালে, 24শে নভেম্বর 1859 সালে। এই সাল তারিখ দুটাই মনে রাখবে। এই নতুন প্রজাতির উদ্ভবের ক্ষেত্রে অভিযোজন, প্রাকৃতিক নির্বাচন এবং যোগ্যতমের বেঁচে থাকার যে তত্ত্ব, আমরা সবাই এটা পড়েছি, যোগ্যতমের বিবর্তনের উপর যে চার্লস ডারউইন যে মতবাদ দিয়েছিল জীবন বিজ্ঞানে, আই থিঙ্ক এটা ছিল ক্লাস 9 না 10 আমাদের। তো এই বইটা তিনি লিখেছিলেন। আর হচ্ছে চার্লস লেলির গ্রন্থটার নাম হচ্ছে দ্য প্রিন্সিপালস অফ জিওলজি, এটা 1830 থেকে 33-এর মধ্যে ধরা হয় প্রকাশিত হয়েছিল। আরেকটা গ্রন্থ হচ্ছে এভিডেন্স অ্যাজ এ ম্যানস প্লেস ইন নেচার, থমাস হেনরি হাক্সলে, 1863 সালে তিনি এই গ্রন্থটা প্রকাশ করেছিল। তাহলে এই তিনটাতে কিন্তু মানুষের আবির্ভাবের উপর বেস করে তিনটা বই লেখা হয়েছিল। এই তিনটার সাল তারিখ, তারপর কে কে কোনটা লিখেছে মনে রাখবে। এবার প্রশ্ন দিতে পারে এখান থেকে যে কে কোনটা লিখেছিল, বা ডিরেক্ট দিতে পারে। তো কেমন করে প্রশ্ন আসবে এটা তো ঠিক নেই, তো তোমরা ওই জন্য এখানে এই তিনটা ভালো মতো কিন্তু মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ এই তিনটা বই। তারপরে চলে আসো এবার মানুষের আবির্ভাবে প্রথম যে হোমিনিড যে পাওয়া গেছিল প্রথম, সেটাকে বলা হয় অস্ট্রালোপিথেকাস। দ্য অরিজিনাল বার্থ প্লেস অফ হিউম্যান ওয়াজ দ্য আফ্রিকান সাবকন্টিনেন্ট। বলছে আফ্রিকা মহাদেশ হচ্ছে মানুষের আবির্ভাবের প্রথম আমরা বলতে পারি যে স্থান ছিল।
অস্ট্রালোপিথেকাস কেমন ধরনের ছিল? অস্ট্রালোপিথেকাস ইজ কনসিডার্ড টু বি দ্য অরিজিনাল অ্যানসেস্টর অফ হিউম্যান। বলা হয় এই অস্ট্রালোপিথেকাসকে বলা হয় মানুষের আদি পূর্বজ। এটা একটু মনে রাখবে, পরীক্ষাতে আসে যে মানুষের আদি পূর্বজ কাকে বলা হয়? হোমো হ্যাবিলিস, অস্ট্রালোপিথেকাস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স। তখন কিন্তু অস্ট্রালোপিথেকাসকে সিলেক্ট করতে হবে। আর এই অস্ট্রালোপিথেকাস পাওয়া গেছিল 1924 সালে। কোথায়? সেটা হচ্ছে সাউথ আফ্রিকার ট্রান্সভাল ক্ষেত্রের টোগ নামক স্থান থেকে। কে পেয়েছিল? রেমন্ড ডার্ট একটা বাচ্চার খুলি পেয়েছিল, যেটা অস্ট্রালোপিথেকাস প্রজাতির ছিল। তারপরে হচ্ছে এবার দেখো লুসি। এবার চলে আসলাম লুসি। হ্যাঁ, ও আচ্ছা, আরেকটু আছে এখানে, আমি তো পুরোটা পড়ালাম না। এটা কি বলছি? হি ওয়াজ দ্য ফার্স্ট হোমিনিড, এটাকে বলা হয় প্রথম হোমিনিড। হি ইজ অলসো কল্ড, এটাকে আবার কি কি বলা হয় এই অস্ট্রালোপিথেকাসকে? প্রোটো প্রোটো হিউম্যান বা প্রোটো মানব বা প্রিমেটিভ হিউম্যান বা প্রাচীন মানবও বলা হয়। আর কি বলছে? এটা ছিল, এই যে অস্ট্রালোপিথেকাসটা ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক ছিল অ্যাপ। অস্ট্রালোপিথেকাসের যে খুলিটা পাওয়া গেছিল তার সাইজটা দিয়ে দিয়েছি আমি এখানে, দেখে নিবে, খুব গুরুত্বপূর্ণ এটা। 507.9 সিসি মানে হচ্ছে ঘন সেন্টিমিটার। আচ্ছা, তারপরে চলে আসো লুসি। ইন দ্য ইয়ার 1974 সাম পিসেস অফ ফিমেল স্কেলটন, বলছে যে 1974 সালের কিছু নারীর মাথার খুলির কি পাওয়া গেছিল, যে হাড় পাওয়া গেছিল, যা 1974 সালে টুকরো পাওয়া গেছিল। আর এটা হচ্ছে কোথায় পাওয়া গেছিল? সেটা হচ্ছে ইথিওপিয়ার হাদার নামক স্থান থেকে পাওয়া গেছিল। একে কি বলা হয়? লুসি বলা হয়। আর এটা, এই যে লুসিটা যে পাওয়া গেছিল, মানুষের যে বিভিন্ন ক্যাটাগরি আছে, এটা কোন ক্যাটাগরির মধ্যে ফেলেছিল? সেটা হচ্ছে এই অস্ট্রালোপিথেকাস ক্যাটাগরির মধ্যে ফেলা হয়েছিল। আর একে কি বলা হয়? মানব মাথাও বলা হয় এই লুসিকে। লুসিকে মানব মাথা বলা হয়। প্রেজেন্ট হিউম্যানস আর ক্লাস, কি বলছে? প্রেজেন্ট হিউম্যানস আর ক্লাসিফাইড আন্ডার এ ক্যাটাগরি কল্ড। এবার বলছে যে এই যে মানুষের যে বিভিন্ন ইভলিউশন গুলো আমি একটা এখানে তোমাদের ক্রোনোলজি হিসাবে দিয়েছি। সর্বপ্রথমে তোমরা দেখলে যে অস্ট্রালোপিথেকাস, তারপরে লুসি চলে আসছে, এটা আলাদা বিষয়। কিন্তু এরপরে হচ্ছে হোমো হ্যাবিলিস, তারপরে হোমো ইরেক্টাস, তারপর হোমো সেপিয়েন্স, তারপরে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স হবে আর কি, এখানে একটু টাইপিংটা মিস্টেক হয়েছে। তো এইরকম করে গেছে যে অর্ডারটা দেখবে যে অ্যাসেন্ডিং অর্ডারে আছে না ডিসেন্ডিং, ঊর্ধ্বক্রমে আছে না অধক্রমে আছে, সেইভাবে দেখবে কিন্তু। হ্যাঁ, ঊর্ধ্বক্রমে হলে তাহলে ছোট থেকে বড়র দিকে যাবে, এবং অধক্রমে হলে বড় থেকে ছোটর দিকে যাবে। এটা একটু দেখে নিবে, ডিসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডার। এটা গেল। তারপরে চলে আসো হোমো হ্যাবিলিস। আমরা এখান থেকে এবার শুরু করব, হোমো হ্যাবিলিস থেকে। স্যার হ্যাঁ বলো। স্যার লুসি যে কঙ্কালটা লুসি তো কে পেয়েছিল? লুসিটা কে কারণ পেয়েছিল? স্যার হ্যাঁ কারণ বলো। স্যার ক্লাস ওই 11-12 এর বইতে আছে না, অলচিন দম্পতি একবার বেড়াতে গিয়ে লুসি হ্যাঁ নামে একটা ওটা, মেয়ের হ্যাঁ হ্যাঁ ওটা কঙ্কাল হবে, পায়। ওই অলচিন দম্পতি ছিল, আমি ওখানে নামটা দিই নাই, ঠিক আছে। দেখে নিবে, এই যে দু আচ্ছা একটা আচ্ছা। যদি ইনফরমেশন ছাড়া পড়ে, ওটাই তোমাদের কাজ, আর কিছু নয়। হুম কারণ হুম আমি হুম। কিন্তু কালকে ওই উপেন্দ্র সিং এর বই থেকে এগুলা ম্যাক্সিমাম কালেক্ট করছি, তারপরে পাপ্পু সিং প্রজাপত, সৌরভ চোপে, তোমাদের বইগুলো দেখেছি। তো ওইখানে আমি হয়তো, আমার হয়তো চোখ এড়িয়ে গেছে, নয়তো হয়তো ছিল না, কি জানি না। তো যাই হোক, এটা হুম ক্রোনোলজিতে অল তো। হ্যাঁ, আলচিন্তব্য দিয়েছিল। আচ্ছা, এবার দেখো হোমো হ্যাঁ হ্যাঁ। হ্যাবিলিস। এটা কি কি বলা হয়? ইট ইজ অলসো কল্ড দ্য ফার্স্ট হিউম্যান অর আর্টিসান। এই হোমো হ্যাবিলিসকে কি বলা হয়? প্রথম ফার্স্ট হিউম্যান অর আর্টিসান, মানে কারিগর মানব বলা হয় এই হোমো হ্যাবিলিসে। ডিরেক্ট প্রশ্ন আসতে পারে, এগুলো সেটে আসে। আর সেটে আসে, ছোট ছোট পরীক্ষাগুলো যে হয় এসএসসি এসএলএসটি তে, এগুলো আসার সম্ভাবনা আছে। এই যে যে কারিগর মানব কোন প্রজাতিকে বলা হয় এর মধ্যে, এই চারটার মধ্যে, তখন বলতে হবে তোমাদের হোমো হ্যাবিলিসকে আর্টিসান বা কারিগর মানব বলা হয়। বিকজ, এবার বলছে কেন? বিকজ ইট ওয়াজ হি হু ফার্স্ট মেড স্টোন টুল। এই প্রজাতির মানুষ প্রথম পাথরের হাতিয়ার ব্যবহার করেছিল, আর তাদের প্রথম হ্যান্ড ব্যবহার করেছিল। মানে প্রথম দিকে তো মানুষের বুদ্ধি শুদ্ধি ছিল না, তো এরাই প্রথম হাতিয়ার বানিয়েছিল পাথরের, এবং নিজেদের হাতকে ব্যবহার করতে শুরু করেছিল। তারপর বলছে ফসিলস অফ, আচ্ছা, আর না বুঝতে পারলে আমাকে একটু বলবে, হ্যাঁ। তারপর বলছে ফসিলস অফ হোমো হ্যাবিলিস হ্যাভ বিন অবটেন। এবার বলছে এই যে হোমো হ্যাবিলিসের যে জীবাশ্ম, সেটা কোথায় পাওয়া গেছিল? সেটা হচ্ছে হোমো ইন ইথিওপিয়া, আর হচ্ছে ওল্ডাভিয়া, তানজানিয়ার ওল্ডাভিয়া গড় থেকে এই
হোমো হ্যাবিলিসের হদিস পাওয়া গেছিল। দেখো আমি তোমাদের আগে বললাম প্রথম দিকে যে পাওয়া গেছিল না, এগুলো আমাদের ভারতে কোথাও পাওয়া যায়নি, পরের দিকে আমরা পাবো ভারতে কোথাও কোথাও, এগুলো আবার ভারতে কোথাও কোথাও পাওয়া যাচ্ছে এবং কবে কতটা বছর পরে, হ্যাঁ কতটা সময় বছর পরে পাওয়া যাচ্ছে এটা আমি আমার নোটেই পাবে একটু পরে, এগুলো আগে দেখে নিই আমরা কোথাও কোথাও পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে হোমো ইরেক্টাস। হ্যাঁ, হোমো ইরেক্টাস লিটারালি মিন্স, আর হোমো ইরেক্টাস মানে হচ্ছে হিউম্যান স্ট্যান্ডিং স্ট্যান্ড, বলছে যেই মানুষ প্রথম দাঁড়িয়েছিল সেটাকে হোমো ইরেক্টাস বলা হয়, সোজা হয়ে দাঁড়িয়েছিল। আমরা জানো যে মানুষগুলো প্রথম দিকে কেমন আছে, ঝুঁকে ঝুঁকে বাঁকা বাঁকা হয়েছিল। তো এই হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ যারা হচ্ছে, ওরা যেমন প্রথম হাতের ব্যবহার করলো, এরা একদম সোজা হয়ে দাঁড়ালো প্রথম হোমো ইরেক্টাস প্রজাতি। আর ফার্স্ট মেড স্টোন টুলস, যেমন এরা প্রথম যে, এই দেখো এখানে ব্যাপারটা বুঝো ভালো করে, এরা তো স্টোন টুলস ব্যবহার মানে বানালো, কিন্তু এখানেও বলছে যে স্টোন টুলস এরা প্রথম বানালো, কিন্তু ওইখানে ওই জন্য আমি কনফিউজ যেন না পড়ে যাও ব্র্যাকেটে দিয়েছি। যেমন এদের স্টোন টুলস এর নাম হচ্ছে হ্যান্ড অ্যাক্স, হাত কুঠার, এরা কিন্তু প্রথম ব্যবহার করেছিল বা আবিষ্কার করেছিল। আর কি ফায়ার, আগুন, এরা আগুনের আবিষ্কার করেছিল, কিন্তু আগুনের আবিষ্কার করলেও এরা কিন্তু আগুনের ব্যবহার জানতো না। জাস্ট ওই যে পাথরে পাথরে ঘর্ষণ লেগেছিল, আগুনের আবিষ্কার করেছিল, কিন্তু এরা আগুনের আবিষ্কার করলো, ব্যবহার কিন্তু এখনো জানি। হ্যাঁ, তারপর হচ্ছে ফার্স্ট ওয়ান, এটা কোথায় প্রথম পাওয়া গেছিল, কুর্নুল কেভ থেকে পাওয়া গেছিল। তারপরে যে ইরেকাটাস ইজ অলসো কল্ড, এটাকে আবার এই ইরেকাটাসটাকে কি বলা হয়, পিথেক্যানথ্রোপাসও বলা হয়। খুব গুরুত্বপূর্ণ যে পিথেক্যানথ্রোপাস কাকে বলা হয়, হোমো হ্যাবিলিস, হোমো ইরেকাটাস, হোমো সেপিয়েন্স। হ্যাঁ, ফাউন্ড ফ্রম, এবার বলছে এখানে দেখো যে কুর্নুল কেভ তো অন্ধ্রপ্রদেশে আমাদের, হ্যাঁ এটা হচ্ছে কি এই যে আগুনটা, হ্যাঁ আগুনটা প্রথম অন্ধ্রপ্রদেশের কুর্নুল কেভ থেকে পাওয়া গেছিল, এটা একটু মনে রাখবে যে ফার্স্ট ফায়ার ফাউন্ড কুর্নুল কেভ, কুর্নুল কেভটা অন্ধ্রপ্রদেশে। আর এই হোমো ইরেকাটাসটা কোথায় পাওয়া গেছিল প্রথম, সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশের চাউকাটিনিয়ান স্থান থেকে প্রথম পাওয়া গেছিল। আর হোমো ইরেকাটাস যে ইসে পাওয়া গেছিল যে কঙ্কালটা, সেটার সাইজটা হচ্ছে 973.7 ঘন সেন্টিমিটার। এবার দেখো এই যে আমি একটা এখানে দিয়েছি যে হোমো ইরেকাটাস তাহলে ভারতের কোথায় পাওয়া গেছিল কবে, এই যে এখানে দিয়েছি দেখো যে ফার্স্ট হোমিনিড ফসিলস ইন ইন্ডিয়া। এবার হচ্ছে ফার্স্ট হোমিনিডের প্রথম হদিস পাওয়া গেছিল ভারতের কোথায়, সেটা হচ্ছে মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদের হাতনাড়াতে পাওয়া গেছিল। সেটা কি ছিল, একটা ফিমেল বা নারীর মাথার খুলি ছিল। এটা আবিষ্কার করেছিল অরুণ সোলাঙ্কিয়া 1982 সালে, যাই হোক কত বছর পর, অনেক বছর পর। আর কি বলছে যে আর এটা এই এই যে নারী বা যুবতীকে যে পাওয়া গেছিল, তার বয়স কত ছিল, 27 থেকে 32। এগুলোও কিন্তু ভালো মতো করে দেখবে, এগুলো একদম মানে অথেন্টিক বই না হলে তো আমি এত ছোট ছোট বিষয়গুলো দিতাম না, একদম দেখবে উপেন্দ্র সিং এর বই পাইবে, এগুলো পাবে। 27 থেকে 32 বছরের ছিল। হ্যাঁ, ফসিলস উইথ এ অ্যাচুলিয়ান টুল। এবার বলছে এই যে জীবাশ্মটা যে পাওয়া গেছিল হাতনাড়া, এই হাতনাড়া থেকে, তার সাথে কি পাওয়া গেছিল, একটা অ্যাচুলিয়ান টুল পাওয়া গেল। একটা টুলস এর মানে হাতিয়ারের নাম ছিল এরকম অ্যাচুলিয়ান। তো ওখানে এইরকম একটা টুলস পাওয়া গেছিল নোন অ্যাজ, আর এই কারণে একে আবার কি বলা হয় যে এটাকে হোমো ইরেক্টাস নর্মাদিয়ান, কারণ এটা নর্মদা ঘাটিতে পাওয়া গেছিল বলে এটাকে হোমো ইরেক্টাস, মানে এই যে মানুষের যে ক্যাটাগরি 3-4টা পেলাম আমরা, তো এটাকে হোমো ইরেক্টাস সম্প্রদায়ের মধ্যে বা প্রজাতির মধ্যে রাখা হয়েছে, আর তার সাথে নর্মাদিয়ান নামটাও যুক্ত করা হয়েছে। কেন, কারণ এটা হচ্ছে নর্মদা ঘাটিতে ছিল এই হাতনাড়া হোশঙ্গাবাদটা, ঠিক আছে, এই জন্য এর পুরো নামটা দিয়েছে হোমো ইরেক্টাস নর্মাদিয়ান। এখন যদি বলা হয় যে অরুণ শ্রীলঙ্কিয়া যে নারীর যে খুলিটা পেয়েছিল, যেটা 27 থেকে 32 বছরে ছিল, এটা ভারতের যে মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদের হাতনাড়াতে, সেটা কোন প্রজাতি ছিল, তখন তোমাদের ডিরেক্ট বলতে হবে এটা হচ্ছে হোমো ইরেক্টাস প্রজাতির ছিল। আর এর পুরো নামটা হচ্ছে হোমো ইরেক্টাস নর্মাদিয়ান। তার ব্রেইন ক্যাপাসিটি কতটা ছিল এখানে, যে 1155 থেকে 1421 ঘন সেন্টিমিটার। আর তার সাথে কি পাওয়া গেছিল, এলিফ্যান্ট ফসিলস, এখানে কিন্তু হাতির জীবাশ্ম পাওয়া গেছিল ওই হাতনাড়াতে। এগুলো একটু ভালো মতো করে যত্ন সহকারে পারবে, কারণ এখানে 4টা সেন্টেন্স তুলে দিবে, 4টা সেন্টেন্স তুলে দিয়ে বলবে যে এর মধ্যে কোনগুলো হাতনাড়াতে পাওয়া গেছিল, কোনটি মিথ্যা কোনটি সত্য আইডেন্টিফাই করো, এরকম করে দিতে পারে। আর সেটা তোমাদের প্রশ্ন দিতে পারে, ডিরেক্ট প্রশ্ন দিতে পারে। এবার চলে আসো, এটা একটুখানির জন্য ভুলে যাও এটা, তারপরে চলে আসে হোমোসেপিয়েন্স। এই হোমোসেপিয়েন্স কে বলা হয় বুদ্ধিমান মানুষ এবং থিঙ্কিং, চিন্তাশীল মানুষ এবং বুদ্ধিমান মানুষ। কারণ হোমোসেপিয়েন্স বুঝতেই পারছো যে এরা কিন্তু চলে আসলো আমাদের মানে প্রায় একদম মডার্ন মানুষের মধ্যে, এই কারণে তাদের থিঙ্কিং অ্যাবিলিটিটা তখন চলে আসছিল বলে একে আবার থিঙ্কিং ম্যান বা ইন্টেলিজেন্ট ম্যান বা প্রজ্ঞা মানব বলা হয়। প্রজ্ঞা মানে বুদ্ধি। তো তারপর বলছি হি ইজ কম্পেয়ার্ড উইথ, একে আবার এই হোমোসেপিয়েন্স কার সাথে কম্পেয়ার করা হয় এটা মনে রাখবে, দেখো খুব গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রথল
মানুষের সাথে জার্মানের যে নিয়ন্ত্রণস্থল তার সাথে এই হোমোসেপিয়েন্সকে কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়। আমরা যেমন দেখলাম হোমো ইরেক্টাসকে করা হয় কিসের সাথে, পিথেক্যান্থ্রোপাসের সাথে, আর হোমোসেপিয়েন্সকে আবার করা হয় নিয়ন্ত্রণস্থল মানুষের সাথে। এটাও একটা প্রজাতি। এবার ভালো করে বুঝো ব্যাপারটা। এই নিয়ন্ত্রণস্থল মানুষরাই সর্বপ্রথম, আমরা একটু আগে যে দেখলাম আগুনের ব্যবহার কারা করেছিল, সেটা হচ্ছে এই নিয়ন্ত্রণস্থল বা হোমোসেপিয়েন্স প্রজাতির মানুষেরা কিন্তু প্রথম ইউজ করেছিল আগুনের। হ্যাঁ, তো কিসে এবার দেখো যে নিয়ন্ত্রণস্থল হিউম্যান ওয়ার দ্য ফার্স্ট টু হিউম্যান বা নিমজ্জিত করেছিল ডেড বডিজ, মানে এই নিয়ন্ত্রণস্থল মানুষরাই কিন্তু সর্বপ্রথম মানুষের সমাধি দিতে শুরু করেছিল এবং কি বলছে ইউজ ফায়ার এক্সট্রিমলি, এবং ব্যাপক ভারে এরা কিন্তু আগুনের ব্যবহার করতে শুরু করে দিয়েছিল। এখন যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন সম্প্রদায়ের মানুষ প্রথম আগুনের ব্যবহার করেছিল এবং মানে মৃতদেহকে সমাধি চালু করেছিল, তখন কিন্তু উত্তর হবে নিয়ন্ত্রণস্থল মানুষ। এখন যদি নিয়ন্ত্রণস্থল না থাকে, তাহলে যদি হোমোসেপিয়েন্স থাকে তাহলে অবশ্যই হোমোসেপিয়েন্সটা করো, আর যদি হোমিওসেপিয়েন্স এবং নিয়ন্ত্রণস্থল উভয় থাকে তাহলে কিন্তু নিয়ন্ত্রণই দিতে হবে। বলছে দেয়ার আর মেনি আদার নেমস অফ দিস মডার্ন লাইক। এবার বলছে এই যে হোমোসেপিয়েন্স বা মডার্ন মানুষটা, এটাকে আরো কি কি নামে জানা হয়, যেমন এই পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল, ক্রোমোম্যাগনান, চন্ডাসেল আর হচ্ছে গ্রিমন্ডি, এই নামগুলা হচ্ছে হোমোসেপিয়েন্সকে বলা হয়। মনে রাখবে যে পরীক্ষাতে আসছিল এই প্রশ্নটা যে হোমোসেপিয়েন্সকে আর কি কি নামে জানা হয়। তারপরে চলে আসো মডার্ন মানুষ, একদম হোমোসেপিয়েন্স সেপিয়েন্স। মডার্ন হিউম্যানস ফাউন্ড ইন ফাহিয়ান কেভ বা ফাহিয়ান গুহাতে পাওয়া গেছিল। এটা কোথায়? শ্রীলঙ্কাতে। তো হোমোসেপিয়েন্স একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে কল্পনামূলক মানুষ। এবার চলো ইসামপুর। এবারে একটুখানি আমি এখানে কয়েকটা শর্ট প্রশ্নের মতো ইনফরমেটিভ তথ্য দিয়েছি। ইসামপুর কি বলছে, ইজ এ প্যালিওলিথিক সাইট লোকেটেড ইন হুসাঙ্গি ভ্যালিতে, কর্ণাটকের হুসাঙ্গি ভ্যালিতে এই ইসামপুরটা অবস্থিত। হুইচ ওয়াজ এ সেন্টার ফর মেকিং টুলস, স্টোন টুলস। বলছে ইসামপুরটা কি, এটা হচ্ছে টুলস মেকিং সেন্টার ছিল ইসামপুরটা, বা আমরা বলতেই পারি টুলস মেকিং ফ্যাক্টরি, যেখানে টুলস গুলো বানানো হতো। এটা একটা গেল ইনফরমেশন, ডিরেক্ট প্রশ্ন আসার মতো। বিলাসুর গ্রাম। এবার বলছে আপার প্যালিওলিথিক সাইট ছিল এই বিলাসুর গ্রামটা। এভিডেন্স, এখানে কি পাওয়া হয়েছিল, এভিডেন্স অফ দা ওল্ডেস্ট ওভেন, এখানে সর্বপ্রাচীন উনানের হদিস পাওয়া গেছিল। হ্যাঁ, এই বিলাসুর গ্রাম থেকে। তারপর বলছে পাইসরা। পাইসরা হচ্ছে বিহারের মুঙ্গের ডিস্ট্রিক্টে এই পাইসরা অবস্থিত। এটার গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যেখানে সর্বপ্রথম প্রাচীন ওল্ডেস্ট হুডস বা কুড়ে ঘরের প্রমাণ পাওয়া গেছিল। আর হচ্ছে ভাটগাল বা ওয়াটগাল বলা হয়, এটা হচ্ছে কর্ণাটকে, এটা হচ্ছে নিওলিথিক সাইট। এটার গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে ভারতের সর্বপ্রথম সুপারির প্রমাণ পাওয়া গেছিল, বেটেল নাটের প্রমাণ পাওয়া গেছিল এই ভাটগাল থেকে। এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। ডিরেক্ট প্রশ্ন দিতে পারে যে কোথায় সুপারির প্রমাণ পাওয়া গেছিল প্রথম, কোথায় প্রাচীন উভনের বা উনানের প্রমাণ পাওয়া গেছিল। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাচীন। তারপরে এবার চলে আসবো কিন্তু এই যে আমরা একটু আগে দেখলাম হোমিনিড বা মানুষের ইভলিউশনটা, এবার আমরা দেখব ভারতে আমরা কোথায় কোথায় পাচ্ছি, ভারতের সাবকন্টিনেন্টে। এবার বলছে ফর দ্য ফার্স্ট টাইম 1932 টু হিউম্যান স্কুল, বলছে যে 1932 সালে দুটি মানুষের খুলি পাওয়া গেছিল। আর ফাউন্ড কোথায়, যে পটুয়ার পাঠান বা পোর্টাল প্লুটু, আর হচ্ছে পাঞ্জাবের পোর্টাল প্লুটু। এটা হচ্ছে পাঞ্জাবের যেটা এখন বর্তমানে পাকিস্তানে পড়ে গেছে এই পটুয়ার প্লুটুটা। আর এই জিই লুইস কি বলেছিল, এই যে খুলিটা পাওয়া গেছিল দুটো, নাম দিয়েছিল রামাপিথেকাস আর হচ্ছে সিবিপিথেকাস। তারপর হচ্ছে আরেকটা আছে এরকম মাথার খুলির নাম হচ্ছে, সেটাকে বলছি আমি একটু আগে, পরে ব্রহ্মাপিথেকাস বলা হয়। এই রামাপিথেকাসটাকে, এই যে রামাপিথেকাসের যে খুলিটা পাওয়া গেছিল, এটাকে আবার কি করা হয় দেখো, ওল্ডেস্ট ডিরেক্ট অ্যানসেস্টর ফর মডার্ন হিউম্যান। এটাকে মানুষের আধুনিক মানুষ যে আছে ওর সাথে সরাসরি সম্পর্ক করা হয় রামাপিথেকাসের সাথে। উইথ দ্য ডিসকভারি অফ ব্রহ্মপিথেকাস, পরবর্তীকালে আরেকটা মাথার খুলি পাওয়া গেছিল যেটার নাম দিয়েছিল ব্রহ্মপিথেকাস। অল আর থ্রি, এখানে তিনটা কথা বলছে, তাহলে কি কি, রামাপিথেকাস, সিবিপিথেকাস আর হচ্ছে ব্রহ্মপিথেকাস। এই তিনটাকে একসাথে কি বলা হয়, এই তিনটাকে একসাথে বলা হয় যৌথভাবে তাদের শিবালিকের দেবতা বা শিবালিক, এই যে গড অ্যাপস অফ শিবালিক হিল, শিবালিকের দেবতাও বলা হয় এই তিনটাকে মিলে। তারপর বলছে 1966 সালে 1966 ফসিলস অফ নিয়ন্ত্রণস্থল। এবার এই যে নিয়ন্ত্রণস্থল আমি যে একটু আগে বললাম, তার ফসিলস বা জীবাশ্ম পাওয়া গেছিল কোথায়, লুই দুপি নামক স্থান থেকে, যেটা আফগানিস্তানের লুই দুপিতে। তাহলে এটাও পেয়ে গেলে
যে নিয়ন্ত্রণস্থল কোথায় পাওয়া গেছিল? আফগানিস্তানের লুই দুপ্রি নামক স্থান থেকে। এমনিতে তো প্রথম দিকে প্রাচীন পাওয়া গেছিল জার্মানি থেকে, পরবর্তীকালে আফগানিস্তানে। এবারে এগুলো সব কিন্তু ভারতের আর কি। ফার্স্ট হোমিনিড ফসিলস ইন ইন্ডিয়া, একটু আগে বললাম এটার ব্যাপারে, ওই যে হাতনাড়ার ব্যাপারটা দেখে নিবে এখানে। তারপরে চলে আসো, এবার বলছে 1983 সালে সার্চ ইকুইপমেন্ট। এবার ওই যে আমি যে বললাম মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদের হাতনাড়া যে বললাম আমি, অরুণ সোলাঙ্কিয়ার ব্যাপারটা, সেম ইকুইপমেন্ট পাওয়া গেছিল কোথায়? যে শিবালিক পাহাড়ের পাদদেশে, হ্যাঁ, রোয়ালপিন্ডিতে। এই একই রকম হদিস কিন্তু পরবর্তীকালে 1983-তে, ওটা হচ্ছে 1982, এই যে দেখো এটা হচ্ছে 83-তে পাওয়া গেল। হ্যাঁ, আর শিবালিক হিলস কি বলতো, যে আমাদের যে হিমালয় পর্বতটা রয়েছে না, হিমালয় পর্বতটাকে প্রস্তর বরাবর 3টি ভাগে ভাগ করা হয়। তো এই নিচের স্থানটাকে বলা হয় হিমালয়ের শিবালিক মানে পাদদেশ। তারপর বলছে দ্য ক্রনিক্যাল ফ্রেগমেন্ট অর বোন অফ দ্য শোল্ডার। এবার বলছে কাঁধে শোল্ডার, শোল্ডার পাওয়া গেছিল স্যাম ফসিলস অফ হাতনাড়া। হাতনাড়ার মতো একটি একই রকম জীবাশ্ম পাওয়া গেছিল যেটা শোল্ডারের ছিল আবার তার কাছে। তো এটার আবিষ্কার করেছিল অরুণ সোলাঙ্কিয়া কত সালে? 1997 সালে। একদম পর পর করে পড়বে, 83, 82, 83, 97। তারপরে আমরা দেখবো 2001, যেটা পরীক্ষাতে এসেও ছিল 2017-তে না 18-তে, এটা দেখবে বহুবার এই প্রশ্নটা এসেছিল, যে পি রাজেন্দ্র 2001 সালে একটা বাচ্চার খুলি, কমপ্লিট বাচ্চার খুলি, মাথার খুলি আবিষ্কার করেছিল বা খোদাই করেছিল। কোথায় থেকে? এটা হচ্ছে তামিলনাড়ুর বিল্লুপুরম ডিস্ট্রিক্টের তামিলনাড়ু ওদাই নামক স্থান থেকে এই বেবি স্কুলটা পাওয়া গেছিল। তাহলে তিনটাও মনে রাখবে, জায়গাটার নাম হচ্ছে ওদাই, এটা কোথায়? যে বিল্লুপুরম ডিস্ট্রিক্টের, তামিলনাড়ুর বিল্লুপুরম ডিস্ট্রিক্টে এটা অবস্থিত। আচ্ছা, এটা হয়ে গেল। তারপর বলছে এইচ.ডি. সাংখালিয়া আর হচ্ছে এস.এন. রাজাগুরু। এগুলা না আমি না, দেখো আমারও কিন্তু কনফিউজড পড়ে যেতাম, মনে থাকতো না, খুব প্রেসার হতো মনে রাখার জন্য। এগুলো আমি বুদ্ধি করে করে মুখস্থ রাখতাম। যেমন এখানে দুইজন নাম আছে, দুটা নাম, এরকম তো আগে আর পেলাম না আমরা দুটা নাম। তাহলে এখানে তাহলে স্বাভাবিকভাবেই দুজন পাবো আমরা এখানে, ফিমেল আর মেল। হ্যাঁ, মেল ফিমেলের একসাথে কি বলছে, যে ফাউন্ড মেল অ্যান্ড ফিমেল হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স প্রজাতির পুরুষ এবং মহিলার হদিস পাচ্ছেন কে? যে ব্যাংক অফ মুলামুথা রিভারে, এটা পুনে। হ্যাঁ, পুনেতে পাওয়া গেছিল মুলামুথা রিভারের পাশে, যেটা হচ্ছে মেল আর ফিমেলের হোমোসেপিয়েন্স ক্যাটাগরির কঙ্কাল পাওয়া গেছিল। তারপর হচ্ছে সিমিলারলি একই রকম ভাবে বি ওয়াকাঙ্কার ডিসকভার রিমেন্স অফ অ্যাডাল্ট মেল হোমোসেপিয়েন্স। বলছে এটা অ্যাডাল্টের মেল হোমোসেপিয়েন্সের প্রমাণ পাচ্ছে কে? যে বি এ ওয়াকাঙ্কার মধ্যপ্রদেশের ভীমবেটকা থেকে। আর ওই যে ভীমবেটকা গুহাটা তো বি এ ওয়াকাঙ্কার 1947 সালে আবিষ্কার করেছিল। তারপর বলছে এবার দেখো রিসেন্ট, এবার বলছে এখন যেহেতু এই জায়গাগুলো না কি হয় বলতো, যেমন সাউথের ডাইনেস্টি গুলো আর এই যে যেগুলো জায়গায় খনন কার্য চলছে এখনো পর্যন্ত, তো নতুন নতুন ইনফরমেশন উঠে আসছে। তো এগুলো তোমাদের কিন্তু আপডেট ওই জন্য থাকতে হবে। ওই জন্য যখন যখন বইগুলো এডিট হয় না, মানে নিউ ভার্সনের যে বার হয় ওগুলা নিতে হয়। যেহেতু আমি পড়াই তার জন্য আমাকে কিনতে হয়। ইন রিসেন্ট রিসার্চ, বর্তমান গবেষণার বা আমরা বলতে পারি এখন বর্তমানে গবেষণার ক্ষেত্রে, রিসার্চার্স ফ্রম বীরবল সাহানি পুনে সায়েন্স ইনস্টিটিউট, একটা একটা গবেষণার কেন্দ্র লখনৌতে অবস্থিত, এটা আবিষ্কার করেছিল এত ইয়ার মানে পুরনো, এত সালের আগের ওল্ড হিউম্যান ফসিল ইন কচ্ছ। গুজরাটের যে কচ্ছের রান আমরা বলি, গুজরাটের কচ্ছ নামক স্থান থেকে একটা হিউম্যান ফসিল পেয়েছিলেন, যেটা কত সালে পুরনো এখানে দেওয়া আছে দেখে নেবে। দিস ফসিলস অফ দ্য আপার জো। এবার এখানে যে জীবাশ্মটা পাওয়া গেছিল সেটা ছিল কিসের? যে উপরের যে চোয়ালটা ছিল সেটা পাইছিল, ফাউন্ড ইন দ্য এক্সামিনেশন। এটা খোদাই চালানোর পরে এটা পাওয়া গেছিল। এবারে আমরা দেখো যে আমরা কিন্তু মানুষের ইভালুয়েশনটা সম্পূর্ণ হয়ে গেল। এগুলো পড়ে নিলে ইনফরমেশনের জন্য যথেষ্ট, ঠিক আছে, আর কোনো কিছুর দরকার নেই। এবার আমরা চলে আসবো কিন্তু স্টোন টুলস। টুলস গুলো কেমন ধরনের ছিল দেখো, এখানে দেওয়া আছে টুলস গুলোর নাম, সবগুলো এখানে দেওয়া আছে, এগুলো কিন্তু সব টুলস। হ্যাঁ, তো টুলস এর মধ্যে যেমন এখানে বলছে যে ওল্ডেন, এটা একটা টুলস। এটা কারা ব্যবহার করেছিল? প্রথম হোমো হ্যাবিলিস প্রজাতির মানুষরা এই হাতিয়ারটা ব্যবহার করেছিল। এটা কোথায় পাওয়া গেছিল? ইট ওয়াজ ডিসকভার্ড বাই লুইস লেকি 1930 সালে। কোথায়? তানজানিয়া থেকে, তানজানিয়ার
ওল্ডাভিয়া জর্জ থেকে এটা পেয়েছিল। তারপর হচ্ছে দ্য ওল্ডেস্ট অ্যান্ড ক্রুড, বলছে প্রাচীন হাতিয়ারের মধ্যে ওবলিভিয়ানকে ধরা হয়। তারপর হচ্ছে অ্যাসুলিয়ান টুল, অ্যাসুলিয়ান টুলস হচ্ছে কারা সর্বপ্রথম ব্যবহার করেছিল? হোমো ইরেক্টাস প্রজাতির মানুষরা এই অ্যাসুলিয়ান টুলসটাকে ব্যবহার করেছিল। ইন ইন্ডিয়া দ্য টুলস অফ দ্য অ্যাসুলিয়ান কালচার ওয়ার ফার্স্ট, এবার বলছে ভারতের কোথায় পাওয়া গেছিল? আত্তিরামপক্কম, নিয়ার মাদ্রাজের আত্তিরামপক্কম থেকে এই অ্যাসুলিয়ান টুলটা পাওয়া গেছিল। হিন্স ইট ইজ কল্ড, এই কারণে এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় মাদ্রাসিয়ান কালচারও বলা হয়। দ্য নাম অফ মাদ্রাস কালচার ওয়াজ গিভেন বাই, এটা এই যে মাদ্রাসিয়ান কালচারটা যে নাম দিয়েছিল, কে দিয়েছিল? কৃষ্ণস্বামী নামটা দিয়েছিল। এভিডেন্স অফ অ্যাসিলিয়ান টুলস ইজ ফাউন্ড ফ্রম, আরো কোথায় পাওয়া গেছিল? ইসলামপুর থেকেও পাওয়া গেছিল। এবার হচ্ছে চাউকটিনিয়ান, এই চাউকটিনিয়ান টুলসটাকে ব্যবহার করেছিল প্রথম? সেটা হচ্ছে এই যে হোমো হ্যাবিলিস হবে, এখানে একটু হয়ে গেছে, বইটা দেখে তালে তালে আমিও তুলে দিয়েছি, বইটাতে টাইপিং মিস্টেক ছিল বইটাতে, হ্যাঁ, এটা হোমো হ্যাবিলিস হবে। তারপর টেকনিক, এবার দেখো এই যে টুলস গুলো আছে না, এই টুলস গুলো কোন কোন প্রসেসে বানানো হতো সেগুলো হচ্ছে টেকনিক। যেমন এখানে এগুলো তিনটা টেকনিক আছে, লেভালিয়াস টেকনিক, মাইক্রোওয়েভ টেকনিক, আর হচ্ছে মস্টারিয়ান টেকনিক। এইগুলো হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে টুলস গুলোকে বানানো হতো। এখানে একটু করে আলোচনা করে দেওয়া আছে, এই কোথায় কোথায় পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, এটা পড়ে নিবে, খুব সহজ ভাষায় দেওয়া আছে, দেখবে। হ্যাঁ, তারপর হচ্ছে আচ্ছা এটা কি বলছে যে, আচ্ছা, of these tools culture was discovered was made from যে লে মুসুরিও, তারপর হচ্ছে লেমিকুই সাইটস ইন ফ্রান্স, আচ্ছা এটা ফ্রান্সে পাওয়া গেছিল। ইট ওয়াজ ডিসকভার্ড বাই ওটা হুসার, নামগুলো দেখতেই পাচ্ছ খুবই ক্রিটিক্যাল এগুলো বাইরের। তারপর হচ্ছে মস্টারিয়ান টেকনিক, এটা হচ্ছে দিস আর দ্য স্টোনস অফ নিয়ন্ত্রণথল, আচ্ছা এই যে টেকনিকটা এটা প্রথম ব্যবহার করেছিল কিন্তু নিয়ন্ত্রণথল মানুষরা। তারপর বলছে দিস ইজ দ্য টাইম অফ মিডিল প্যালিওলিথিক পিরিয়ড, আর এই মস্টারিয়ান টেকনিকটা কখন ব্যবহার করা হয়েছিল? এই যে প্যালিওলিথিকের যে তিনটা ভাগ, লোয়ার, মিডিল আর হচ্ছে আপার, তো এটা হচ্ছে এই মিডিল প্যালিওলিথিক সাইডে এই টেকনিকটা ব্যবহার করা হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ যে কোন পিরিয়ডের মধ্যে বা কোন সময় মস্টারিয়ান টেকনিকটা আসলো। দ্য প্রসেস অফ মেকিং চার্ট ব্লেড, এই যে চার্ট ব্লেড যে সেটা বানাতো, ওই কি বলে তোমার টুলসটা যে বানাতো পাথরের, সেটাকে কি বলা হতো? সেটাকে রিচ টেকনিকও বলা হতো। ইফ এ টুলস ইফ এ স্টোন টুলস হ্যাজ এ এন্ড অন ওয়ান সাইড, বলছে যখন একটা হাতিয়ারের একদিকে ধার থাকতো তখন সেটাকে চোপার বলা হতো, আর যখন দুদিকেই ধার থাকতো সেটাকে চোপিং বলা হতো। আর এই চোপার চোপিং শব্দটা নাম দিয়েছিল বা ব্যবহার করেছিল সর্বপ্রথম H.N. মোবিয়াস। তারপর চোপার চপিং ইকুইপমেন্ট ওয়াজ ফার্স্ট ফাউন্ড, এবার চোপার চপিং ইকুইপমেন্ট গুলো সর্বপ্রথম কোথায় পাওয়া যাচ্ছে? সেটা হচ্ছে সোয়ান রিভারে পাওয়া যাচ্ছে, পাঞ্জাবের। আর দ্য টুলস মেড অফ এ ভাস্ট রেক্টেঙ্গল ওয়াজ কল্ড, এই যে রেক্টেঙ্গল প্রজাতিকে ক্লেভার বলা হতো। তারপর বলছে বুরিন অ্যান্ড ব্লেড মেড টুল, বুরিন অ্যান্ড ব্লেড প্রজাতির যে টুল গুলো বানানো হতো, প্রাইমারি টুলস অফ দ্য আপার প্লেয়ার, এটা হচ্ছে এই দুটো হচ্ছে আপার প্যালিওলিথিকের টুলস। পরীক্ষাতে ডিরেক্ট আসবে যে বুরিন আর ব্লেড কোন পিরিয়ডকে বলা হয়, সেটা হচ্ছে আপার প্যালিওলিথিক সাইডকে বলা হয়। এবার বলছে যে এগুলো তো হয়ে গেল টুলসগুলোর নাম দেখে নিলে, এবার বলছে যে কোথায় কোথায় সেন্টার ছিল টুলস বানানোর। যেমন আমাদের মানে প্রাচীন ভারতে বা মিডিয়াবেল পিরিয়ডে আমরা যখন পড়ি, আমরা মুদ্রা সম্পর্কে পড়লে কি বলা হয়? যে মুদ্রার টাকসাল, যেখানে মুদ্রাগুলোকে ছাপানো হয়, বা আমরা বলতেই পারি যে টাকসালটাকে ব্যাংকের মতো, যেখানে মুদ্রা ছাপানো হতো। ঠিক একই রকম ভাবে টুলস গুলো যে বানাতো না, তাদের কেন্দ্র পাওয়া গেছিল, তো এগুলো হচ্ছে তাদের কেন্দ্র। যেমন রোহরি পাঠার, সুক্ষুর, জেরু, তা মাইলস্টোন 101, তারপর হচ্ছে ইসামপুর, একটু আগে বললাম কর্ণাটকের হুসাঙ্গি প্রদেশের ইসামপুরে, ভদরপুর, আর হচ্ছে অনন্তপুর হচ্ছে দিল্লিতে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা নতুন পেলাম আমি, যে বদরপুর আর হচ্ছে অনঙ্গপুর যে ছিল দিল্লির আগে না অনঙ্গপুর, সেখানে পাওয়া গেছিল এই টুলস ম্যানুফ্যাকচারিং সেন্টার। তারপর হচ্ছে মোগরা প্লেটু বা মোগরা পাঠার, সেটা হচ্ছে যোধপুর। এগুলো হয়ে গেল তোমার টুলস ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি বা সেন্টার। এবারে চলে আসো ধীরে ধীরে নিজের দিকে। এইগুলা তোমাদের এখন, তোমাদের আমি একটা কথা বলি, যারা যারা এসএসসির জন্য পড়বে, এত কিছু পড়ার দরকার নেই। এসএসসির জন্য তোমরা কি পড়বে বলো তো? আমি বলে দিচ্ছি, এগুলো কোনো কিছু পড়ার দরকার নেই এসএসসির জন্য, এত কিছু। এই যে এটা পড়ে নিতে হবে, হ্যাঁ, তারপরে এই বিষয়টা পড়ে নিলে, তারপর এইগুলা দেখে নিলে এক কথায় সুপারি টুপারি কোথায় পাওয়া যাচ্ছে, হ্যাঁ, তারপরে এই এই যে মানুষের সম্প্রদায়, এই যে বিভিন্ন সম্প্রদায় ক্যাটাগরি গুলো, এগুলা দেখে নিলে ব্যাস হয়ে গেল এসএসসির জন্য।
আর এগুলো দরকার নেই, এই যে এত ক্রিটিক্যাল, এই যে টুলস গুলো পাওয়া যাচ্ছে, টেকনিক গুলো, এগুলো আসবে না, জীবনে আসবে না এগুলো। এত ভিতরে তো যাবি না, কোথায় পাবে এগুলা বই? জীবন মুখোপাধ্যায় পড়বে এসএসসির জন্য, পড়বে সমর কুমার মল্লিক, পড়বে এই ছোট ছোট এনসিএনটির যে বইগুলো আছে ওইগুলো পড়বে, ওগুলো গিয়ে এগুলো ইনফরমেশন পাবে? যারা এসএসসির যে প্রশ্নগুলো করবে আদৌ কি তারা এই বইগুলো ঘাটবে? উপেন্দ্র সিং এর বই, পাপু সিং হিন্দি ভার্সনে পড়তে যাবে? তারপরে দেখো যে দ্য টার্ম প্রি হিস্ট্রি, আচ্ছা, প্রি হিস্ট্রি শব্দটা ব্যবহার করেছিল সর্বপ্রথম ড্যানিয়েল উইলসন, যেটা আমি এটা আসার মতো একটা ছোট ছোট পরীক্ষাগুলোয়। তারপর হচ্ছে পি এফ সুহাম, আর হচ্ছে সি জে থমসন বা খ্রিস্টিয়ান থমসনও বলা হয়, এটা এই থমসন হচ্ছে ডেনমার্কের ছিল। প্রেজেন্টেড দ্য থ্রি পিরিয়ড ডিভিশন অফ ক্লাসিফিকেশন, এই যে তিনটা পিরিয়ড, যেমন স্টোন এজ, কপার, আর হচ্ছে কপার, ব্রোঞ্জ এজ, আর হচ্ছে আয়রন এজ, এই যে তিনটা ভাগ দিল না প্রি হিস্ট্রিক পিরিয়ডের বা স্টোন এজের, এই তিনটার নাম দিল কে? যে সুহম আর হচ্ছে খ্রিস্টিয়ান থমসন, এই দুজন মিলে 1836 খ্রিস্টাব্দে। মানে এই যে প্রি হিস্ট্রি বা স্টোন এজটাকে ক্লাসিফিকেশন যে করছে, কারা কি নামগুলা দিচ্ছে এটা একটু মনে রাখতে হবে। এটা প্রথম 1836 সালে। তারপর 1863 সালে জন লুবাক, তার যে গ্রন্থটার নাম ছিল প্রি হিস্ট্রিক টাইমস, তিনি ডিভাইডেড করছে স্টোন এজটাকে ইনটু দুটা ভাগে, এটা প্যালিওলিথিক আর হচ্ছে নিওলিথিক। তাহলে এখান থেকেই বুঝে গেলে যে সর্বপ্রথম প্যালিওলিথিক এবং নিওলিথিক শব্দটা কে ব্যবহার করেছিল? জন লুবাক। হ্যাঁ, ইনি হচ্ছে এই প্রি হিস্ট্রিক টাইমস, তার যে গ্রন্থ ছিল সেইখানে এই প্রি হিস্ট্রিক পিরিয়ডটাকে বা স্টোন এজটাকে দুটি ভাগে ভাগ করেছিল, প্যালিওলিথিক এবং নিওলিথিক। আর ওই জন্য এখানে বলেছি দ্য ওয়ার্ডস প্যালিওলিথিক এন্ড নিওলিথিক ওয়ার কয়েন্ড ফর দ্য ফার্স্ট টাইম। আর এইখানেই এই সর্বপ্রথম এই দুটি শব্দের প্রয়োগ করলো। দেখো এখানে প্রি হিস্ট্রি, এখানে বলা হচ্ছে দ্য টার্ম প্রি হিস্ট্রি আলাদা, আর এখানে প্যালিওলিথিক এবং নিওলিথিক আলাদা। এখন যদি তোমরা ওই প্যালিওলিথিকটাকে ড্যানিয়েল উইলসন করো না, তাহলে আর কিছু বলার নেই, ঠিক আছে? তো একটুখানি চোখ কান খুলে, তোমরা যেহেতু নেট সেটের জন্য পড়ছো, তোমাদের তো পড়াশোনা স্ট্যান্ডার্ড হতে হবে, বুঝে পড়বে। তারপর বলছে ইন 1961 এডি কসমস আর হচ্ছে তোমার হচ্ছে ব্রেডউড ডিভাইডেড দ্য টাইম স্টিল দ্য নিওলিথিক পিরিয়ড ইনটু থ্রি। এবার নিওলিথিক পিরিয়ডটাকে তিনি আবার তিনটি ভাগে ভাগ করছে। কি কি? যে প্যালিওলিথিক, এখানে লোয়ার হবে, হ্যাঁ লোয়ার কথাটা দিইনি আমি, লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড, আর হচ্ছে নিওলিথিক। তাহলে এই যে একটু আগে বললাম তোমাদের যে প্যালিওলিথিক পিরিয়ডটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল, সেটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক, মেসোলিথিক পিরিয়ড, আর নিওলিথিক। না ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে, ভুল নেই, প্যালিওলিথিক, মেসোলিথিক, আর হচ্ছে নিওলিথিক। তো এই তিনটা নাম দিল কে? সেটা হচ্ছে দুজন মিলে, কসমর আর হচ্ছে ব্রাইডউড নামক দুজন ব্যক্তি এই ভাগে ভাগ করলো প্রি হিস্ট্রিটাকে। তারপর ডক্টর প্রাইমরোজ কি বলছে? ডিসকভার্ড প্রি হিস্ট্রিক টুলস ফ্রম এ প্লেস। এবার তিনি যে প্রি হিস্ট্রিক টুলসটা আবিষ্কার করেছিল কোথা থেকে? সেটা হচ্ছে কর্ণাটকের লিঙ্গাসুর নামক স্থান থেকে আবিষ্কার করেছিল 1842 সালে, যেটা হচ্ছে সর্বপ্রথম হদিস পাওয়া যাচ্ছে প্রি হিস্ট্রিক টুলসের। কিন্তু একদম স্বচ্ছ এবং পরিষ্কার ভাবে কে পেল? সেটা হচ্ছে রবার্ট ব্রুটফুস। কি বলছে রবার্ট ব্রুটফুস বা ফুট, অ্যাজ অ্যান অফিসার অফ দ্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তিনি অফিসার ছিলেন। হি হ্যাড ডিসকভার্ড এ স্টোন হ্যান্ড অ্যাক্স, মানে তিনি সর্বপ্রথম এই স্টোন পাথরের হাত কুঠারের আবিষ্কার করেছিল বা খোদাই করেছিল 1863 সালে মাদ্রাজের পলব্রম নামক স্থান থেকে। দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টোন টুলস হবে এজ না দিয়ে, দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টোন টুলস ফাউন্ড ইন ইন্ডিয়া। আর এটাই হচ্ছে ভারতে প্রথম স্টোন টুলস যেটা আবিষ্কার করা হলো। আর এই কারণে তাকে কি বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রিক আর্কোলজি তাকে বলা হয়। এখানে বাংলাটাও দিয়েছি, দেখে নিবে একটু। আবিষ্কার করেন যা ভারতে চিহ্নিত প্রথম প্রস্তর যুগের হাতিয়ার পল্লবরম্যের হাতের কুড়োল হবে, হাত কুড়োল বা হাত কুড়োল সম্ভবত ভারতে পাওয়া প্রাগৈতিহাসিক হাতিয়ার ছিল। এবার বলছে হয় যে আমাদের যে প্রাচীনকালে বা পুরনো দিনের যে বিভিন্ন ডেটিং বা ডেটগুলো যে নির্ধারণ করা হতো না, একটা না ওদের একটা প্রসেস আছে যেটাকে বলা হয় ডেটিং প্রসেস। এটার জনক বলা হয় বুড়িকে, বলছে ফাদার অফ কি বলছে যে ইউনিকর্ন ডেটিং বা ওই কি যেন রেডিও কার্বন 14 ডেটিং আছে না, রেডিও কার্বন 14 ডেটিং, ওটা আমার নোটে পেয়ে যাবে যখন আমরা ওই হরপ্পা পড়বো। তো তাকে এই যে বুড়িকে বলা হয় ওটা কিন্তু, হ্যাঁ মানে ডেটিং কিভাবে নির্ধারণ করা হতো সেটা তিনি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন। তারপর 1856 সালে লে মুসুরিও মধ্যপ্রদেশের নিয়াগুড়ির কাছে চার্টের তৈরি একটি তীর চিহ্ন বা ওই তীরের যে মাথা সেটা খুঁজে পেয়েছিলেন। এডওয়ার্ড লেটার
প্যালিওলিথিক যুগকে নিম্ন, মধ্য আর উচ্চ প্রস্তর যুগে ভাগ করার পরামর্শ দেন। এবার আমরা এইখানে তোমাদের আমি বলেই দিলাম যে প্যালিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিক তিনটা ভাগ, প্রিহিস্টরি আর প্যালিওলিথিককে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। এবার এখানে কিছু দিয়েছে আমি দেখো, যে টুলস আর হচ্ছে লাইফস্টাইল কোন কোন, যেমন এখানে দিয়েছে লোয়ার প্যালিওলিথিকের, এই যে প্যালিওলিথিক এখানে যে আছে প্যালিওলিথিক পিরিয়ডটাকে তিনটা ভাগ, লোয়ার, মিডিল আর হচ্ছে আপার। তো লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডের টুলস গুলো কেমন ছিল মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ টুলস গুলো, কোড টুলস সাচ এস হ্যান্ডেক্স, ক্লেভার, চপিং। আর এখানে লাইফ ছিল হান্টিং আর হচ্ছে গ্যাদারিং, মানে শিকার করতো আর গ্যাদার করতো। তারপর হচ্ছে মিডিল প্যালিওলিথিক, এখানে চলে আসলো একটা নতুন অস্ত্র ফ্ল্যাগ টুলস। আচ্ছা, তারপর হচ্ছে এটা এই যে ফ্ল্যাগ টুলসটা যে বানাতো লেভালিয়াস টেকনিকের মাধ্যমে বানাতো, আর এখানেও কিন্তু একই রকম লাইফস্টাইল ছিল, হান্টিং, গ্যাদারিং। তারপর আপার প্যালিওলিথিক, এখানে চলে আসলো ব্লেডস, একদম নতুন। এই কারণে এই আপার প্যালিওলিথিক যুগকে বলা হয় ব্লেডস পিরিয়ড যুগ বলা হয় এটাকে, কিন্তু ব্লেডস মেডস অন ফ্লেক্স সাচেস প্যারালাল ব্লেডস, মানে দুই দিকে ছিল, প্যারালাল ছিল। তারপর হচ্ছে তোমার এইখানেও কিন্তু হান্টিং, গ্যাদারিং এই ছিল এই আপার প্যালিওলিথিকে। তারপর হচ্ছে মেসোলিথিক, মেসোলিথিকের টুলস গুলো হচ্ছে, মেসোলিথিকের টুলস গুলোকে বলা হয় মাইক্রোলিথস, বা মাইক্রোলিথ মানে কি, মাইক্রো মানে ছোট ছোট, এখানে না টুলস গুলো ছোট ছোট হয়ে গেল কেন, যদি খুব ভারী হয় সেটা তো নিজের মতো ফ্লেক্সিবল হবে না, ইউজ করতে পারবে না, তার জন্য এখানে মানুষ বুদ্ধিযুদ্ধি হয়ে গেলে তখন তারা হাতিয়ারগুলোকে ছোট ছোট করে নিচ্ছে। আর এই যুগটাকে মেসোলিথিক পিরিয়ডটাকে আবার হ্যালোসিন এরাও কিন্তু বলা হয়, হ্যাঁ, এটা মনে রাখবে। আর এখানে কি হচ্ছে, বিগিনিং অফ হান্টিং, গ্যাদারিং আগের যেটা ছিল ওটা ছিলই, তার সাথে ফিশিং, ফিশিং মাছ ধরা চলে আসছে। তারপর এনিম্যাল হাজবেন্ডারি বা আমরা বলতে পারি পশুপালন শুরু হয়ে যাচ্ছে মেসোলিথিক পিরিয়ডে, যেমন রাজস্থানের বাগর, রাজস্থানের বাগর আর মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদে এই মেসোলিথিক পিরিয়ডে পশুপালন শুরু হয়ে গেছিল। আবার এবার নিওলিথিক পিরিয়ড, এখানের যে অস্ত্রগুলা, এখানে হ্যান্ডেক্স গুলা যে ছিল সেটা কিন্তু খুবই কি, যে আমরা বলতে পারি পলিশড প্রকৃতির হয়ে গেছে, একদম সুচালো হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে, চকচক হয়ে যাচ্ছে নিওলিথিক পিরিয়ডে। আর এখানে কি, এইখানে তারা খাদ্য উৎপাদন করতে শুরু করে দিচ্ছে। আর পশুপালন তো আছেই, যে অ্যানিমেল হাজবেন্ডের পশু, গৃহপালিত পশুকে তারা পোষ মানাতে শুরু করছে এবং কৃষি কাজ করতে শুরু করে দিচ্ছে। এই গেল তোমাদের তিনটা যে ভাগ, তিনটা ভাগের যৎসামান্য কিছু আলোচনা। এবার আমরা কিন্তু একটু ভালো মতো করে আলোচনা করতে হবে। ফার্স্ট প্রিহিস্টরিক টুলস, একটু আগে এটা আলোচনা করো, বাদ দাও এরাফেট। তারপরে যে প্যালিওলিথিক এজ, এটা সময়সীমাটা জাস্ট আইডিয়ার জন্য দিয়েছে, এগুলো দেবেও না তোমাদের, এগুলো জাস্ট চোখ বুলিয়ে নিবে খালি যে কতটা পুরনো। দ্য পিপল অফ প্যালিওলিথিক পিরিয়ড বিলং টু, এবার কিছু আমরা বৈশিষ্ট্য পড়ে নিব প্যালিওলিথিক পিরিয়ডে। এরা নেগ্রিটো প্রজাতির ছিল। প্যালিওলিথিক পিপল ওয়ার কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন হান্টিং, তারা প্যালিওলিথিক পিরিয়ডে মানুষ সম্পূর্ণরূপে ডিপেন্ডেন্ট ছিল কি, শিকার করতো, ফুড গ্যাদারিং, খাদ্য জোগাড় করতো, আর সাথে তারা যে অর্ধ যাযাবরের মতো কিন্তু জীবনযাপন করতো, নোম্যাডিক লাইফের মতো। ডিউরিং দিস পিরিয়ড ম্যান ওয়াজ অনলি এ কনজিউমার, এই সময়কালে প্যালিওলিথিক পিরিয়ডে মানুষ হচ্ছে খাদক হয়েছিল, খাদ্য উৎপাদক হয়েছিল না, কনজিউমার হিসাবে ছিল, ফুড আইটেমস নট এ প্রডিউসার, তারা উৎপাদক হিসাবে ছিল না, শুধুমাত্র কনজিউমার হিসাবে থেকে গেছিল। আর এই সময়কালটাকে বলা হয়, যেমন ওটা আমরা কি দেখলাম হ্যালোসিন এরা, তো এই সময়কালে এরাটাকে বলা হয় আবার আইস এজ বলা হয়। প্যালিওলিথিক পিরিয়ড, দেয়ার ওয়ার টু মেইন টেকনিক অফ টুলস মেড, এবার বলছে এই সময়কালে প্যালিওলিথিক পিরিয়ডে দুটা টেকনিক ব্যবহার করা হয়েছিল পাথরের যন্ত্র বানানোর জন্য, সেটাকে বলা হয়, এই টেকনিকগুলো নামগুলো খুব কঠিন, ক্লেকটাইনি টেকনিক আর হচ্ছে লেভালিয়াস টেকনিক বলা হয়। তারপর ফার্স্ট প্যালিওলিথিক টুল ইন ইন্ডিয়া, প্রথম প্যালিওলিথিক টুল কোথায় পাওয়া গেল সেটা দেখে দাও। ওটা হচ্ছে প্রি হিস্ট্রিক টুলস, ভালো করে দেখবে কিন্তু বিষয়গুলো গুলিয়ে ফেলবে না। এটা বলছে ফার্স্ট প্রি হিস্ট্রিক টুলস, আর এটা হচ্ছে ফার্স্ট প্যালিওলিথিক টুলস ডিসকভার্ড বাই রবার্ট ব্রুট ফুজ। প্যালিওলিথিক টুলস আবিষ্কার করেছিল মাদ্রাজের পল্লবরম থেকে 1863 সালে। হুইচ ওয়াজ এ হ্যান্ডেক্স, এটা ছিল হাতকুঠার। রবার্ট ব্রুট ফুজকে বলা হয়, যে একটু আগে বললাম তাকে ফাদার অফ ইন্ডিয়ান প্রিহিস্ট্রিক আর্কোলজি বলা হয়। রবার্ট ব্রুট ফুজ অবটেইন টোটাল 78 রকমের টুলস তিনি পেয়েছিলেন। এবার চলে আসো এই যে লোয়ার প্যালিওলিথিক এজ, আমি এটা দিয়েছি। এবার এখানের কিছু বৈশিষ্ট্য পড়ে নিতে হবে, লোয়ার প্যালিওলিথিকটা কেমন ছিল। ম্যান বিকেম ফ্যামিলিয়ার উইথ ফায়ার, লোয়ার প্যালিওলিথিক মানুষ হচ্ছে আগুনের সাথে পরিচিত ছিল, যেমন হোমো ইরেক্টাস তো আবির্ভাব হয়ে গেছিল, তো তার জন্য এখানে আগুনের আবিষ্কার হয়ে গেছিল, কিন্তু তারা এটা না ব্যবহার করতে জানতো না আগুনের। আর তারা হ্যান্ডেক্স ব্যবহার করেছিল, যেহেতু হোমো ইরেক্টাসটা এই সম্প্রদায়ের মধ্যে পড়ে লোয়ার প্যালিওলিথিক, তাহলে আগুন আসলে অবশ্যই হ্যান্ডেক্স চলে আসবে। আর হান্টিং গ্যাদারিং, তারা হান্টিং শিকার করতো আর গ্যাদার করতো। অন দ্য বেসিস অফ দিস টুলস অফ দিস পিরিয়ড ওয়াজ ডিভাইডেড ইন্টু টু মেজর ক্লাস। আর প্যালিওলিথিক পিরিয়ডের যে টুলস গুলো, এটাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে চোপার চপিং আর একটা হচ্ছে
কি বলা হয়, এই যে হ্যান্ডেক্স বা হাতকুঠার, যেটাকে বলে অ্যাসোলিয়ান কালচারও বলা হয়, মাদ্রাসিয়ান কালচার। এবার দেখো এটা যে চোপার চপিং এর ব্যাপারটা, দ্য টার্ম চোপার চপিং আমি একটু আগে বললাম সর্বপ্রথম ব্যবহার করেছিল এইচ এন্ড মোবিয়াস। তারপর ইট ইকুইপমেন্ট ওয়াজ ফার্স্ট অবটেন, এটা কোথায় সর্বপ্রথম পাওয়া গিয়েছিল, যে পাঞ্জাবের সোয়ান ভ্যালি থেকে পাওয়া গিয়েছিল। ফর দিস রিজন, এই কারণে এটাকে সোয়ান কালচারও বলা হয়। ফর দ্য ফার্স্ট টাইম 1928 ডি.এন. ওয়াডিয়া, ফাদার অফ সোয়ান ভ্যালি, সোয়ান ভ্যালির জনক বলা হয় ডি.এন. ওয়াদিয়াকে। তো 1928 সালে তিনি কি করেছিল, যে খনন কার্য করেছিল এই কালচারে, দিস কালচার অ্যান্ড অবটেইন টুলস ফ্রম দ্য সোয়ান ভ্যালি, আর তিনি এই সোয়ান ভ্যালি থেকে কিছু টুলস পেয়েছিল। দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সপেডিশনস অফ সোয়ান ভ্যালি ওয়াজ মেড ডান বাই, এবার সর্বপ্রথম মানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা না, সোয়ান ভ্যালিতে গবেষণার একটা অভিযান পাঠিয়েছিল কারা, ক্যামব্রিজ এক্সপেডিশন টিম 1935-এ আন্ডার দ্য ডিরেকশন অফ ডিটেরা আর পিটারসন নামটা দিনই, ডিটেরার নেতৃত্বে 1925 সালে সোয়ান ভ্যালিতে একটা গবেষণার অভিযান পাঠানো হয়েছিল। দিস টার্ম সার্ভাইভড এ ওয়াইড এরিয়া ফ্রম কাশ্মীর ভ্যালি, পাকিস্তানের কাশ্মীর ভ্যালিতে, সেখানে তারা একটা গবেষণার জন্য গেছিল, এটা মনে রাখবে। তারপর যে দ্য টার্ম সোয়ার কালচার ওয়াজ ইউজড ফর দ্য ফার্স্ট টাইম হেলমুট ডিটেরা ইন 1936, সোয়ান কালচার সর্বপ্রথম শব্দটা ব্যবহার করেছিল ডিটেরা 1936 সালে। এইচ.ডি. সাংখালিয়া ফাউন্ড এভিডেন্স অফ হিউম্যান হ্যাবিটেশন অ্যান্ড হ্যান্ডেক্স, বলছে যে সাংখালিয়া সর্বপ্রথম সোয়ান ভ্যালি থেকে হ্যান্ডেক্সের আবির্ভাব করেছিল। তাহলে আমরা সোয়ান ভ্যালি বা আমরা চোপার চপিং এর ব্যাপারে কম বেশি ডিটেলসে জেনে নিলাম, এইটুকু জেনে নিলেই এখানে সম্পর্কে ডিটেলসে হয়ে যাবে, আর কোনো কিছু দরকার নেই। সাইটস অফ সোয়ান ভ্যালি, এবার সোয়ান ভ্যালির কিছু কিছু সাইট এখানে দিয়েছি, সেগুলো মনে রাখবে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, যে বলবে সোয়ান ভ্যালির কয়েকটি সাইটের নাম যে দেওয়া আছে তার মধ্যে কোনগুলো হয় কোনগুলো নয়, দেখো। তারপরে এবার হাত কুঠার হ্যান্ডেক্স এর ব্যাপারটা, এখানে হ্যান্ডেক্স AXE হবে, হ্যাঁ, কালচার বা অ্যাসেলিয়ান কালচার। দ্য টুলস অফ দ্য হ্যান্ডেক্স কালচার ওয়াজ ফার্স্ট অবটেন, কোথায়, রবার্ট ব্রুট ফুস, এই যে যেটা আমি মাদ্রাজের পল্লব ব্রহ্মের কথা বললাম, ওটাই হচ্ছে হ্যান্ডেক্স প্রথম ভারতে ছিল। আর পরবর্তীকালে 1863 সালে রবার্ট ব্রুট ফুস আর হচ্ছে ডাব্লিউ কিং হ্যাজ অবটেন মেনি ইনস্ট্রুমেন্টস ফ্রম আতিরামপক্কম আর ভাদামাদুরাই থেকে, মাদ্রাজের আতিরামপক্কম আর ভাদামাদুরাই থেকে পরবর্তীকালে অনেক এই হ্যান্ডেক্সের ইকুইপমেন্ট পাচ্ছে তারা। মাদ্রাসিয়ান কালচারকে বলা হয় আবার হ্যান্ডেক্স কালচার বা মাদ্রাসিয়ান কালচার বলা হয়। এবার মাদ্রাসিয়ান কালচারে কিছু কিছু সেন্টার এখানে নামগুলো দিয়েছি, যেমন আতিরামপক্কম, ভাদামাদুরাই আর গুদিমাম। এগুলো আমি গল্পের মতো হয়ে গেছিল, এখন আমার একটা ধরলেই তিনটা আমার চলে আসবে, যে মাদ্রাসিয়ান কালচারের সাইটগুলো নাম কি, আতিরামপক্কম, ভাদামাদুরাই, গুদিমাম। তা আতিরামপক্কম কেন গুরুত্বপূর্ণ, দেখো আতিরামপক্কম এখানে কি বলছে, 17 ফুটপ্রিন্টস অফ এনিমেল, যেখানে 7টা প্রাণীর ফুটপ্রিন্টস পাওয়া গেছিল, হ্যাভ বিন অবটেইন ফ্রম আতিরামপক্কম, ফসিলস অফ টিথ অফ 3 অ্যানিমেলস, বলছে যে এই আতিরামপক্কম থেকে আবার 3টা প্রাণীর কি পাওয়া গেছিল, জীবাশ্ম পাওয়া গেছিল, কি কি, হর্স এর মতো কেমন অ্যানিমেলস, নীলগাই আর হচ্ছে ওয়াটার বুফেলো, মানে হাতির মতো, হ্যাঁ, তারপর হচ্ছে নীলগাই পাওয়া গেছিল আর বুফেলো পাওয়া গেছিল, তাদের দাঁত পাওয়া গেছিল আর কি। ফাউন্ড ফ্রম আতিরামপক্কম অ্যালং উইথ, আতিরামপক্কমে এই সব তো পাওয়া গেছে, তার সাথে অ্যাসোলিয়ান টুলস পাওয়া গেছিল। There is evidence of together সোহান কালচার অ্যান্ড মাদ্রাস কালচার ইন চিত্তরগড়, আর রাজস্থানের চিত্তরগড় থেকে কি কি পাওয়া যাচ্ছে, যে সোহান কালচার আর মাদ্রাসিয়ান কালচারের প্রমাণ পাওয়া যাচ্ছে। তো 1969 সালে এইচ.ডি. সাংখালিয়া কালেক্টেড এ লার্জ ফ্ল্যাগ বা ফলক অ্যান্ড এ আনকাট হ্যান্ডেক্স ফ্রম পহলগ্রাউন্ড নিয়ার লিডার রিভার ইন কাশ্মীর থেকে তিনি এই কি পাচ্ছে, যে এইচ.ডি. সাংখালিয়া ফলক পাচ্ছে, হাত কুটার পাচ্ছে, এগুলো একটু দেখবে আর সালটা মনে রাখবে। অরুণ সোলাঙ্কি অবটেন হিউম্যান কুলস, এই যেটা আমি একটু আগে বললাম, অরুণ সোলাঙ্কি আর হাথনাড়াতে যে পাওয়া গেছিল ওটার ব্যাপারে এখানে আছে। তবে 1951 সালে উলফ রুফার ডিসকভার দ্য প্যালিওলিথিক টুলস ফ্রম সিরসা ভ্যালি, এ ট্রিবিউটারি অফ সুতলেজ নদীর সিরসা ভ্যালি থেকে 1951 সালে উলফ রুফার ডিসকভার করতে প্যালিওলিথিক টুলস। তা 1950 সালে বিবি লাল এক্সাবিটেড, তিনি কি কি খনন কার্য করছে, গুলের, তারপরে ধেরা, তারপরে হচ্ছে ধালিয়াডা অ্যান্ড কাংরা অফ হিমাচল প্রদেশের এগুলা জায়গা, এই হিমাচলের এগুলো জায়গা 1995 সালে এই জায়গাগুলোতে তিনি খনন কার্য চালিয়েছে।
এবার আমরা দেখব লোয়ার প্যালিওলিথিক সাইটস। লোয়ার প্যালিওলিথিক সাইট যেমন পাঞ্জাবের মধ্যে কি কি পড়ে, এই সাইটগুলো, রাজস্থানের মধ্যে এই সাইটগুলো থেকে প্রশ্ন কিন্তু হয়, আসে, খুবই গুরুত্বপূর্ণ যে পাঞ্জাবের এর মধ্যে কোন কোন সাইটগুলো হয় বা এই সাইটটি কোন জায়গাতে অবস্থিত। গুজরাটে এখানে দিয়েছে। তারপর বলছে এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে, ফসিলস অফ অ্যানিমেলস বা প্রাণীর জীবাশ্ম and the shape of altar মানে হচ্ছে বেদি have been found from বাগড় সোন অফ ভ্যালি, যে সোন নদীর উপত্যকার বাগড় নামক স্থান থেকে এই প্রাণীর জীবাশ্ম আর হচ্ছে বেদির প্রমাণ পাওয়া গেছিল। এগুলো সাইটগুলো দেখে নিবে। আর এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ আছে, যেমন এখানে কি বলছে, চিকরি নেভাসা, চিকরি নেভাসা ইট হ্যাজ বিন কনসিডার্ড এ টুলস ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ, এটাকেও টুলস ম্যানুফ্যাকচারিং সেন্টার বলা হয় নেভাসাকে, আমি তোমাদের একটু আগে বললাম নেভাসার কথা। তারপর হচ্ছে ইসামপুর, এটা কর্ণাটকের গুলবর্গাতে অবস্থিত, ওয়ান অফ দ্য সেভারেল হেল্প অফ স্টোন টুলস ম্যানুফ্যাকচার, এখানে বিভিন্ন ধরনের টুলসের ম্যানুফ্যাকচারের সেন্টার ছিল ইসামপুরে, কর্ণাটকে। এবার লোয়ার, মিডিল আর আপার, এই তিনটা মানে কি বলবো, যে লোয়ার, মিডিল আর প্যালিওলিথিক যে সময়সীমা বা এজগুলো ছিল, এই তিনটারে হদিস কোন জায়গাগুলোতে পাওয়া গেছে এটা তোমাদের মনে রাখতে হবে। যেমন আজমের, মগরা হিল, তারপর বুধিবাম কেভ আর হচ্ছে জেরুক, এই তিনটাতে, এই কয়েকটা জায়গাতে তিনটারই প্রমাণ পাওয়া গেছিল। Remains of early lower Paleolithic period are found in all places in the Indian subcontinent. এবার তারপর হচ্ছে সিন্ধু আর কেরালাতে পাওয়া গেছিল আর্লি লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডের কিছু হদিস। আবার ক্লেভার অ্যান্ড হ্যান্ড আর দ্য টু মেইন টুলস অফ দ্য লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড, লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডের সবথেকে গুরুত্বপূর্ণ টুল ছিল হচ্ছে ক্লেভার আর হচ্ছে হ্যান্ড অ্যাক্স। ব্লেড বুরিন কালচার কোনটাকে বলা হয়, যে আপার প্যালিওলিথিককে বলা হয় ব্লেড বুরিন, তোমাদের একটু আগে বললাম। এবার বলছে মেজর টুলস অফ লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড, এবার লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডের যে টুলসগুলো, যেটা হ্যান্ড অ্যাক্স, ক্লেভার, চোপার চোপিং, এগুলো হচ্ছে লোয়ার প্যালিওলিথিকের টুলস। আর এখানে এই যে লোয়ার প্যালিওলিথিকের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু যে হাতিয়ারগুলো, সেটা হচ্ছে কোয়ার্টাইজ পাথর দিয়ে বানানো হতো। যে সমস্ত স্থানে পাথরের হাতিয়ার তৈরি করা হতো, এবার মানে এই লোয়ার প্যালিওলিথিকের কোন জায়গাগুলোতে তোমার টুলসগুলো বানানো হতো সেটা আমি দিয়েছি। সিন্ধু অঞ্চলের রুহরি মালভূমি, টুকুরে আর জেরুকে, মাইলস্টোন 101-এ এই জায়গাগুলোতে তোমার টুলস বানানো হতো। পেবেল কি, পেবেল হচ্ছে পিসেস অফ টুলসের পিসগুলোকে পেবেল বলা হতো। 1956 সালে দিল্লির, এইটা কালকে একটা নতুন ইনফরমেশন পেলাম, এগুলো হচ্ছে নতুন, এই যে বাংলাগুলো যে দিয়েছি আমি কালকে, এগুলো অ্যাড করেছি, যে 1956 সালে দিল্লির রিস থেকে 4টি ছোট প্যালিওলিথিকের সরঞ্জাম পাওয়া গেছিল। 1983 সালে জেএনইউ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির আশুলিয়ান ক্যাম্পাসে হাতের কুড়াল পাওয়া গেছিল। যোধপুরের কাছে মোগরা মালভূমিতে পাথরের হাতিয়ার তৈরি একটি কেন্দ্র ছিল, যেখান থেকে নিম্ন, মধ্য এবং উচ্চ প্রস্তর যুগের সামগ্রিক পাওয়া গেছিল। মেসোলিথিক যুগের হাতিয়ার এখানে পাওয়া গেছিল। মহারাষ্ট্রে তাদের উৎপাদনের প্রধান কেন্দ্র, বা আমরা বলতে পারি যে মহারাষ্ট্রের কোন কোন জায়গাতে প্যালিওলিথিক টুলস পাওয়া গেছিল, সেটা হচ্ছে বন্দ্রা আর হচ্ছে ভেন। সবচেয়ে বড় টুকরো, এগুলো না ওই উপেন্দ্র সিং এর যে লেটেস্ট ভার্সন বইটা কিনেছে, এগুলো কিন্তু আপডেট করেছে এগুলো। সবচেয়ে বড় টুকরো থেকে তৈরি করা টুলসকে কি বলা হতো, কোর। আর সবচেয়ে বড় মানে পাথরটা ভেঙে দিল, ভাঙার পরে যে বড় টুকরোটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো সেটাকে কোর, আর যেটা সব থেকে ছোট টুকরো সেটাকে বলা হতো প্লেট টুল বলা হতো। কর্ণাটকের গুলবর্গা জেলার হুসাঙ্গি নামক স্থান থেকে কৃষ্ণা নদীর উপনদী হুসাঙ্গি তীরে নিম্ন প্রস্তর যুগের হাতিয়ারগুলি পাওয়া গেছিল। কর্ণাটকের হুসাঙ্গি উপত্যকায় ইসামপুর হলো ভারতে পাওয়া সবচেয়ে বড় প্যালিওলিথিক সাইট। এবার লোয়ার প্যালিওলিথিক হলো, এবার হচ্ছে মিডিল প্যালিওলিথিক সময়সীমা দেওয়া আছে। মিডিল প্যালিওলিথিক মানে এই মিডিল প্যালিওলিথিক নামটা সর্বপ্রথম কে দিয়েছিল, ভিএন মিশ্রা। তারপর হচ্ছে এই নামটা আবার নেভাসিয়ান নামটা কে দিল, ডিকে ব্যানার্জি। মিডিল স্টোন এজ নামটা কে দিল, এখানে দেওয়া আছে। ফ্ল্যাগ কালচার কে দিল এই মিডিল প্যালিওলিথিক, এখানে দেওয়া আছে। এইচডি সাংখালিয়া ফার্স্ট ডিসকভার দ্য মিডিল প্যালিওলিথিক কালচার ফেস 1950। এই এইচডি সাংখালিয়া সর্বপ্রথম মিডিল বা মধ্যপ্রস্তর যুগের কালচারের হদিস আবিষ্কার করেছিল 1955 সালে, কোথায়, মহারাষ্ট্রের নেভাসা থেকে। আর নদীটারও কথা মনে রাখবে, প্রভরা রিভার ভ্যালি, গোদাবরীর উপত্যকায়। মিডিল প্যালিওলিথিক সাইটগুলো এখানে দেওয়া আছে। চিকরি, নেভাসা, মহারাষ্ট্র, এটা ডিসকভার্ড বাই কর্নোভিয়াস, ফার্স্ট ক্যাম্প অ্যান্ড ফ্যাক্টরি
ফাউন্ড ওয়াজ ফাউন্ড, এখানেই সর্বপ্রথম এই চিকরি থেকেই সর্বপ্রথম কি পাওয়া গেছিল, ফ্যাক্টরি পাওয়া গেছিল মিডিল প্যালিওলিথিকে। মেজর টুলস অফ মিডিল প্যালিওলিথিক, এবার মিডিল প্যালিওলিথিকের টুলসগুলো এই যে ব্লেড, পয়েন্ট, বোরাট, স্ক্র্যাপার, তারপর টোয়াল, এগুলো হচ্ছে মিডিল প্যালিওলিথিকের টুলস। এবার তোমাদের মনে বলতে পারো যে এখানেও তো ব্লেড চলে আসলো, যে আমি যে বললাম যে আপার প্যালিওলিথিক হচ্ছে ব্লেডের প্রধান, এখানে আসছে কিন্তু এখানে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছিল না। এবার টেকনিক, এখানে দুটা টেকনিক ব্যবহার করা হয়েছিল এই টুলস গুলো বানানোর ক্ষেত্রে, মস্টারিয়ান টেকনিক আর হচ্ছে লেভালিয়াস টেকনিক। খুব গুরুত্বপূর্ণ যে কোনটাতে কোন টেকনিক ব্যবহার করা হচ্ছে। লোয়ার প্যালিওলিথিক থেকে কি, মিডিল প্যালিওলিথিক থেকে কি, আর হচ্ছে ফ্লেক ইমপ্লিমেন্টস, এই তিনটা হচ্ছে টেকনিক ছিল হাতিয়ার বানানো। দ্য টুলস অফ দিস পিরিয়ড ওয়ার মেনলি, এই যে টুলস গুলোর নাম এখানে বারবার চলে আসছে, হ্যাঁ, কোয়াডাইজ পাথর দিয়ে বানানো, তো চার্জেস পার প্লেট, এগুলো ছিল। ব্লেডস আর ডোমিনেন্ট, আর ব্লেড গুলো এই পিরিয়ডে ব্যাপক হারে দেখা যাচ্ছে। এইচডি সাংকালি হ্যাড নেম দ্য মিডিল প্যালিওলিথিক পিরিয়ড অ্যাজ ব্লেড কালচার, আর এই ব্লেড কালচার নামটা দিয়েছিল এইচডি সাংকালিয়া। স্ক্র্যাপার আর বোরার ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুলস এই পিরিয়ডে, হিন্স ইট ইজ কল, এই কারণে এটাকে বলা হয় আবার স্ক্র্যাপার বোরার কালচার। পরীক্ষাতে আসতে পারে যে স্ক্র্যাপার বোরার কালচার কোন পিরিয়ডটাকে বলা হয়। আর এটা তো হলো টেকনিকটা মশ্চারিং কালচার। আবার চলে আসে এবার লুনি ইন্ডাস্ট্রি। এবার লুনি ইন্ডাস্ট্রি কোনগুলোকে বলা হয়, হকরা, মগরা, বাড়িধানি, এই তিনটাকে বলা হয়, হকরা, মগরা, বাড়িধানিকে বলা হয় লুনি ইন্ডাস্ট্রির জায়গা বা সাইট। দ্য মোস্ট অ্যানসিয়েন্ট রিমেইনস অফ হিউম্যান সিভিলাইজেশন আর ফাউন্ড ইন, যে প্রাচীনকালে সব থেকে বেশি হিউম্যান সিভিলাইজেশনের হদিস পাওয়া গেছিল কোথায়, গঙ্গা ভ্যালির উপত্যকায়, কালপিতে। দ্য আর্লিস্ট ট্রেসেস অফ হিউম্যান অকুপেশন, এবার বলছে যে মানুষের প্রাচীন অকুপেশনের প্রমাণ পাওয়া গেছিল কিন্তু এই গঙ্গা উপত্যকা থেকে। আচ্ছা, কি বলছে, প্লেসেস অফ মিডিল প্যালিওলিথিক পিরিয়ড, মিডিল প্যালিওলিথিক পিরিয়ডের কিছু সাইট, যেমন মহারাষ্ট্রের নেবাসা, হুম, সিংভূমি আছে, পালামো বিহারের, এই যেগুলো হচ্ছে সাইডের নাম, হ্যাঁ, যেমন ভীমবেটকা মধ্যপ্রদেশে, তারপর হচ্ছে গুজরাটের সৌরাষ্ট্র, এগুলো দেওয়া আছে, সাইটগুলো দেখে নিবে। তারপরে চলে আসে হচ্ছে আপার প্যালিওলিথিক পিরিয়ড ক্যারেক্টার্স। এবার আপার প্যালিওলিথিকের কিছু বৈশিষ্ট্য পরিণাম, এখানে ফ্ল্যাগ আর ব্লেড চলে আসছে অস্ত্র হিসেবে, হাতিয়ার হিসাবে। এগুলো ছাড়াও আর কি কি থাকছে, হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ আবার নতুন ইনফরমেশন চলে আসছে যে বোন, এখানে হচ্ছে আপার প্যালিওলিথিক পিরিয়ডে নতুন অস্ত্র আসছে, সেটা হচ্ছে হাড়ের আর হর্ন, মানে হচ্ছে সিংহের অস্ত্র কিন্তু চলে আসছে বা হাতিয়ার চলে আসছে। হ্যাঁ, পরীক্ষাতে আসতে পারে যে কোন পিরিয়ডে সর্বপ্রথম সিং বা হাড়ের অস্ত্র ব্যবহার করতে শুরু হয়েছিল। দিস ইজ কল্ড, এটাকে বলা হয় ব্লেড অ্যান্ড বুরিন কালচার বলা হয়। ইট ইজ অলসো কল্ড, বা এটাকে আবার ক্ন্যাপ কালচারও বলা হয়। দ্য লাস্ট কালচার আপার প্যালিওলিথিক কল্ড, এবার এই আপার প্যালিওলিথিক পিরিয়ড এবং শেষের দিকের অংশটাকে বলা হয় কি, বা শেষের দিকের কালচারটাকে বলা হয় যে মাগদালিনিয়ান কালচার বলা হয়। হ্যাঁ, প্রিসিয়াস স্টোন, আর আগের যে সমস্ত স্টোন গুলো সেগুলো ছিল এখানেও, চার্ট, জ্যাসপার, ফ্লিন্ট, এগুলো কিন্তু এখানে ছিল। নতুন নতুন কি কি আসলো দেখতে পারলে। ব্লেডস আর ইউজড ফর মেক টুলস লাইক স্নাইপ, বুরিন, ড্রিল, স্ক্যাপার, এগুলো হচ্ছে এই পিরিয়ডে ব্যবহার করা শুরু হচ্ছে। বুরিন টুলস ওয়ার মেড ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এখানে বুরিন খুব গুরুত্বপূর্ণ আকারে দেখা দিচ্ছে। টুলস মেড, আচ্ছা এটা হয়ে গেছে। ইন দিস প্রিমিটিভ এজ হিউম্যানস হ্যাড নট লার্ন এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি, বলছে যে এই 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 পিরিয়ডটার এবং একদম প্রথম দিকে, হুম, তখন কিন্তু তারা ওই এগ্রিকালচার এবং এনিম্যাল হাজবেন্ডারির ব্যাপারে কোনো কিছু তাদের হদিস বা জানা ছিল না কিন্তু। তো কি কি জানা যাচ্ছে বা কি কি তারা ব্যবহার করছে এবং কি কি তারা ব্যবহার করছে না, এগুলো কিন্তু স্বচ্ছ ক্লিয়ার থাকতে হবে, না হলে কিন্তু তোমরা বৈশিষ্ট্যগুলো আইডেন্টিফাই করতে পারবে না যে এই সেন্টেন্সটার মধ্যে কোনটা এর বৈশিষ্ট্য নয়। দে ইউজ টু ইট র মিট, আর এই পিরিয়ডে এসে, আবার পিরিয়ডে এসে তারা কিন্তু কাঁচা মাংস খেতে শুরু করে দিয়েছিল। আর এই ইগনোরেন্স অফ ফায়ার, বলে আগুনেরও কিন্তু তখন কিন্তু ঝলসে খাওয়া কিন্তু শুরু হয়নি। ইভেন নাও হিউম্যানস রিমেন অনলি ফুড কনজিউমার, এটা খাদ্য জোগান হিসাবে তারা থেকে গিয়েছিল, আর তারা খাদ্যের কালেক্ট করতো, নট বিকাম প্রডিউসার, তখনও কিন্তু খাদ্য উৎপাদক হিসাবে ছিল না। আগুনের মানে আগুনের বলছে কেন, খাদ্য উৎপাদক হিসাবে কিন্তু আমরা দেখবো নিওলিথিক পিরিয়ডে। আর এখানে কিন্তু ইমার্জেন্স অফ মডার্ন হিউম্যানের আবির্ভাব হয়ে যাচ্ছে, এটা মনে রাখবে যে আপার প্যালিওলিথিকে হোমোসেপিয়েন্স বা ইন্টেলিজেন্ট মানুষের আবির্ভাব হচ্ছে। এই সময়কালে বুরিন ক্যাটাগরি টুলের সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি পায়। বেলান উপত্যকা ভেড়া ও ছাগলের হাড় পাওয়া গেছে, যদিও স্থানীয়ভাবে ভেড়া ও
ছাগল পাওয়া যায় না। এই পরামর্শ মেনে নিলে এটাকে পশুপালনের প্রাচীনতম প্রমাণ বলা যেতে পারে। কালকে এটা আমি পেলাম নতুন, ওই উপেন্দ্র সিং এর বই বলছে যে বেলান উপত্যকায়, উত্তরপ্রদেশের যে বেলান উপত্যকা ছিল সেখানে ভেড়া ও ছাগলের নাকি হাড় পাওয়া গেছে। তো ওই কারণে উপেন্দ্র সিং বলছে যে যদি এটাকে ধরে নেওয়া হয় তাহলে কিন্তু এই পিরিয়ডের শেষের দিকে পশুপালনের প্রাচীন প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি। তা পরীক্ষাতে আসতে পারে যে দিতে পারে আপডেট হিসাবে যে আপার প্যালিওলিথিকের কোন সাইডে বা কোন জায়গায় কোন উপত্যকায় ভেড়া ও ছাগলের হাড়ের নিদর্শন পাওয়া গেছিল। আসাম বা উত্তর পূর্ব অঞ্চলে উচ্চ পুরাপ্রস্তর যুগের স্থান প্রকাশ পায়নি। খুব গুরুত্বপূর্ণ, যেমন আসাম এবং উত্তর পূর্ব অঞ্চলের যে জায়গাগুলো ছিল ভারতের, সেখানে কোনো রকম কিন্তু উচ্চ পুরাপ্রস্তর যুগের হদিস বা প্রমাণ কোনো কিছু পাওয়া যায়নি। অন্ধ্রপ্রদেশে কুর্নুল এবং মুচতলা চিন্তামণি কেপ বা গাভি একমাত্র উচ্চ পুরাপ্রস্তর যুগের স্থান যেখানে হাড় তৈরি দিয়ে তৈরির সরঞ্জাম, যেহেতু এই সময়কালে হাড় তৈরির টুলস চলে আসছিল, তাহলে এখানে এই এই কোন জায়গাগুলোতে হাড় তৈরির সরঞ্জাম ব্যবহার করা হতো বা বানানো হতো সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে কুর্নুলে আর হচ্ছে মুচাতুলা চিন্তামণির গুহা বা গাভি থেকে। কুর্নুল থেকে উদ্ধার করা একটা প্রাণীর দাঁতে একটি গর্ত পাওয়া গেছিল। মধ্যপ্রদেশের বাগড় নামক একটি স্থান থেকে প্যালিওলিথিক যুগের একটি বেদির বা ওই যে একটু আগে যে তোমাদের বললাম অল্টারের কথা যে বললাম, বেদির আকৃতির প্রমাণ পাওয়া গেছিল। বললাম না একটু আগে অল্টারের ব্যাপারটা, এগুলো একটু মনে রাখবে, কোথায় বেদি পাওয়া যাচ্ছে কোথায় কি পাওয়া যাচ্ছে, এগুলো আসার মতো। হ্যাঁ, এবার বলছে আপার প্যালিওলিথিকের সাইটগুলো এখানে দেওয়া আছে। বেলান ভ্যালি, এভিডেন্স অফ প্যালিওলিথিক মেসোলিথিক। একমাত্র বেলান উপত্যকাতেই সর্বপ্রথম একসাথে প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক। আগেরগুলা কি দেখলাম, লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক আর হচ্ছে আপার প্যালিওলিথিকের প্রমাণ পাচ্ছি, কিন্তু বেলান ভ্যালিতে আবার কি পাচ্ছি, প্যালিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিক পিরিয়ডের সরঞ্জাম একসাথে পাওয়া যাচ্ছে। আর কি বলছে, দ্য ফার্স্ট এভিডেন্স অফ আপার প্যালিওলিথিক কালচার হ্যাজ বিন ফাউন্ড ইন বেলান ভ্যালি। বেলান উপত্যকাতেই সর্বপ্রথম আপার প্যালিওলিথিকের হদিস পাওয়া গেছিল। আর এখানে সাইটগুলোর নাম দেওয়া আছে, কর্ণাটকের কোন কোন সাইট, মহারাষ্ট্রের, গুজরাটের, এগুলো দেখে নেবে। নো এভিডেন্স অফ আপার, এটা আমি বললাম যে আসাম আর ওই উত্তর পূর্বের কোনো সাইডে এই আপার প্যালিওলিথিকের কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। এবার ভীমবেটকা কেভের সম্পর্কে এখানে দিয়েছি, মধ্যপ্রদেশের যে ভীমবেটকা কেভ, কি বলছে, দ্য ওল্ডেস্ট এভিডেন্স অফ কেভ পেন্টিং। এখানেই সর্বপ্রথম প্রাচীনকালের গর্তের বা গর্তের গুহার মধ্যে যে পেন্টিং এর কাজ, সেটা ভীমবেটকাতে পাওয়া গেছিল ভারতের। হ্যাজ বিন ফাউন্ড ফ্রম দ্য কেভ অফ ভীমবেটকা, মধ্যপ্রদেশ। দ্য ইউজ অফ কেভ অ্যান্ড কেভ পেন্টিং স্টার্টেড ফর দ্য ফার্স্ট টাইম ইন দিস পিরিয়ড। এই আপার প্যালিওলিথিকে সর্বপ্রথম পেন্টিং এর প্রমাণ চলে আসলো। কি কি নতুন পেলাম ভালো করে একবার দেখে নাও। আমরা কি বলবো, হরিণের সিংহের হাতিয়ার পাচ্ছি, তারপর হচ্ছে হাড়ের আমরা হাতিয়ার পাচ্ছি, তারপরে এখানে চলে আসছে আবার পেন্টিং এর নতুন আমরা হদিস পেয়ে যাচ্ছি। যে এই পেন্টিংটা কোথায় পাওয়া গেল, মধ্যপ্রদেশের ভীমবেটকাতে। বাট দ্য লার্জ নাম্বার অফ পেন্টিং ইন ভীমবেটকা আর ফ্রম দ্য মেসোলিথিক পিরিয়ড। বলছে এই ভীমবেটকাতে যে পেন্টিং সব থেকে বেশি কিন্তু পাওয়া গেছিল কোন পিরিয়ডের, মেসোলিথিক পিরিয়ডের। অন্যান্য পিরিয়ডের পাওয়া যাচ্ছিল কিন্তু মেসোলিথিক পিরিয়ডের সব থেকে বেশি। কেপ অ্যান্ড রক শেল্টার, এখানে গুহা আর হচ্ছে রক শেল্টার মানে যেখানে আশ্রয় নেই, এমন প্রমাণ পাওয়া গেছিল এখান থেকে। ফার্স্ট এক্সপ্রেশন অফ হিউম্যান আর্ট, এখানেও কিন্তু এই মানুষের আর্টের প্রমাণ পাওয়া গেছিল এইখান থেকে, ভীমবেটকা কেভ থেকে। বলছে কেভ নাম্বার 3 F24 নোন এজ অডিটোরিয়ান কেভ। ভীমবেটকা গুহা 3 F24 থেকে শিল্প আচার অনুষ্ঠানের নাটকীয় প্রমাণ পাওয়া যায়, যার নাম দেওয়া হয়েছে অডিটোরিয়ান গুহা বা অ্যাসেম্বলিজ গুহা। এই যে এইখানে ইংলিশটা দিয়েছে ড্রামাটিক এভিডেন্স আর্টিজান কেভ, এইটা হচ্ছে ড্রামাটিকের প্রমাণ পাওয়া যাচ্ছে সেই মানে গর্তটার নাম্বারটা। আচ্ছা, এবার চলে আসলাম আমরা মুচাট্টা চিন্তামণি কেভ, এটাও একটা গুহ। এটা কোথায়, কুর্নুল কেভ নোন এজ, অন্ধ্রপ্রদেশের যে কুর্নুল কেভ সেটাকেই বলা হয় মুচাট্টা চিন্তামণি কেভ। এই কুর্নুল থেকে আগুনের প্রথম প্রমাণ পেলাম আমরা একটু আগে দেখলাম। দ্য রিমেইনস অফ কেভ ফর দ্য আপার প্যালিওলিথিক পিরিয়ড হ্যাভ বিন ফাউন্ড ফ্রম মুচাট্টা চিন্তামণি কেভ, অন্ধ্রপ্রদেশ। এটা মোর দেন 90 প্রেজেন্ট অফ দ্য টুলস ফাউন্ড হিয়ার। বলছে এখানে 90 রকমের টুলস আমরা পাচ্ছি, কিসের, মেড অফ বোনস, হর্নস। তাহলে এখানে পরীক্ষাতে আসতে পারে যে কোথায় বোনস আর হর্নসের টুলসের হদিস পাওয়া গেছিল, এখানেও পাওয়া গেছিল মুচাট্টা চিন্তামণি কেভে। কেভ ইজ কল্ড, আর এখানে গুহাগুলোকে কি বলা হতো, গুহাগুলোকে আবার গাভিও বলা হতো লোকাল ভাষায়। অ্যান্ড ইম্পর্টেন্ট ফিচার্স অফ দিস পিরিয়ড ইজ দ্য প্রিভেলেন্স অফ বোনস টুলস, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ছিল বোনস টুল, যা লার্জ নাম্বার অফ হুইচ হ্যাভ বিন ফাউন্ড
মুচাট্টা চিন্তামণি কেভ রক শেল্টার অন্ধ্রপ্রদেশ। এবার হচ্ছে ফিগার অফ মাদার গডেস, আপার প্যালিওলিথিক আরেকটা নতুন হদিস চলে আসছে, সেটা হচ্ছে মাদার গডেস বা মাতৃদেবীর প্রমাণ পাচ্ছি। যে কি ফিগার অফ মাদার গডেস বা ফিমেল স্ট্যাচু মেড অফ বোন দিয়ে বানানো হতো আপার প্যালিওলিথিকে, এখানে প্রমাণ পাচ্ছি আমরা আপার প্যালিওলিথিক ফাউন্ড। এটা কোথায় পাওয়া গেছিল? লোহান্দা নালা ইন এলাহাবাদ, বেলান ভ্যালির, উত্তরপ্রদেশের বেলান ভ্যালির উপত্যকার এলাহাবাদের লোহান্দা লানাতে পাওয়া গেছিল। দিস ইজ দ্য ওল্ডেস্ট বোন মেড স্ট্যাচু অফ মাদার গডেস, এটাই হলো পৃথিবীর সব থেকে প্রাচীন মাতৃ দেবতা দেবী ছিল। প্লেস অফ ওয়ার্শিপ ওয়াজ অবটেন, এখানে মাতৃদেবীকে পূজা করা হতো তারও প্রমাণ পাওয়া গেছিল। এবার চলে আসবো আমরা প্রাচীন যুগে কোথায় কোথায় উট পাখির ডিম পাওয়া যাচ্ছে। 1860 সালে উত্তরপ্রদেশের বান্দা জেলার ক্যান নদীর তীরে ভারতের কি বলছে তাদের প্রথম নজর পড়েছিল। কোথায়? ক্যান নদীর উপত্যকায় উট পাখির ডিমে 1860 সালে, এটা প্রথম। কি বলছে? দ্য লাইনস মেড বাই স্ক্র্যাচিং অন দ্য অস্ট্রিচ এক্সেল পিসেস ফ্রম, বলছে এই যে উট পাখির যে ডিম, সেই ডিমের উপর না এরকম লাইন লাইন করে দাগ করা, স্ট্রেচ করা ছিল, সেটার প্রমাণ কোথায় পাওয়া যাচ্ছে? দাগ করা ডিমের প্রমাণ, সেটা হচ্ছে মহারাষ্ট্রের পাটনে থেকে পাওয়া যাচ্ছিল এরকম দাগ কাটা অস্ট্রিচের ডিম। হ্যাঁ, তারপর বলছে দ্য পেন্টিং, এবার পেন্টিং উট পাখির ডিমের উপর পেন্টিং করা কেমন প্রমাণ পাওয়া যাচ্ছে? বলছে পেন্টিং অফ দ্য এগস অফ দ্য অস্ট্রিচ ওয়ার ফার্স্ট ফাউন্ড ইন 1860 ফ্রম দ্য ব্যাঙ্কস অফ ক্যান রিভার ইন বান্দা ডিস্ট্রিক্ট। ওই যে এখানে যে ক্যান রিভারের কথা বলা হয়েছে না 1860 সালে যে পেলাম, ওটা কিন্তু ওই বলছে পেন্টিং করা ছিল। এবার বলছে যে অস্ট্রিচ যে ডিম ছিল, সেই মানে আমরা উট পাখির যে ডিম ছিল, সেই উট পাখির ডিমের উপর বেস করে তার খোলসকে দিয়ে না পুঁথি বানানো হতো। তো সেগুলো কোথায় কোথায় পুঁথির প্রমাণ পাওয়া যাচ্ছে? দেখো, মহারাষ্ট্রের পাটনে হিউম্যানস অ্যান্ড ক্রিস ক্রস ডিজাইন, এখানে বলছে এর মধ্যে পাটন থেকে প্রাপ্ত উট পাখির ডিমের খোসার উপর শুধুমাত্র মানুষ সৃষ্টি চিত্রের প্রমাণ পাওয়া যাচ্ছে। ভীমবেটকা, আর একটা কথা মনে রাখবে, এখানে লাইন লাইন করে আমি দিয়েছি না, এগুলো সব জায়গা থেকে উট পাখির ডিম পাওয়া হয়েছিল। যেমন মহারাষ্ট্রের পাটন, ভীমবেটকা মধ্যপ্রদেশ, ভোপাল মধ্যপ্রদেশ, রামনগর মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে মাইথখারি মহারাষ্ট্র, তারপর চন্ডাসেল রাজস্থান, এই সবগুলো জায়গা থেকে অস্ট্রিচ ডিমের প্রমাণ পাওয়া যাচ্ছে। এবার মহারাষ্ট্রের যে পাটনের যে ডিমটা ছিল কেমন ধরনের এখানে দিয়েছি। ভীমবেটকার যে ডিমটা পাওয়া গেছিল অস্ট্রিচ, সেটা কেমন ছিল? সমাধি করা লাশের গলায় ডিমের একটি পুঁথি পাওয়া গেছিল এখান থেকে, ভীমবেটকা থেকে। দ্য ওয়েল নোন বেড মেকিং বা ওই পুঁথি বানানোর সেন্টার অফ অস্ট্রিচ, অস্ট্রিচ ডিমের উপর বা উট পাখির ডিমের উপর যে পুঁথি বানানোর কেন্দ্র ছিল, কোথায় পাওয়া গেছিল? মহারাষ্ট্রের পাটন আর ভীমবেটকা। খুব গুরুত্বপূর্ণ যে পুঁথি বানানোর কেন্দ্র কোথায় কোথায় পাওয়া গেছিল? ডিমের উপর। কিসের ডিম? উট পাখির ডিমের উপর যে পুঁথি, সেটা হচ্ছে মহারাষ্ট্রের পাটন আর ভীমবেটকা, এই দুটাই সেন্টার ছিল খুব গুরুত্বপূর্ণ অস্ট্রিচ ডিমের ক্ষেত্রে। 4টি ছিদ্রযুক্ত পুঁথি এবং উট পাখির ডিমের খোসা থেকে তৈরি একটি অসম্পূর্ণ পুঁথি মহারাষ্ট্রের পাটন এবং ভীমবেটকা থেকে পাওয়া যাচ্ছে। তাদের ডিমের আকার কতটা ছিল? উট পাখির ডিমের আকারটা হচ্ছে 127 থেকে 103 মিমি। তাদের ডিমের খোসার আকারটা হচ্ছে 1.97 মিমি। In India, the remains of Upper Paleolithic period have been found from the first time from Velan Valley, একটু আগে বলা হয়। Many Upper Paleolithic sites have been discovered. Velan Valley, Sohan Valley, both these valley are এই দুটা ভ্যালিতে অন্বেষণ করেছিল জি.আর. শর্মা। A settlement sequence from the Upper Paleolithic phase to, এবার বলছে আপার প্যালিওলিথিক থেকে নিওলিথিক কোথায় পাওয়া যাচ্ছে? এই সিকোয়েন্সটা চোপানিমান্ড থেকে। এটা কোথায়? যে উত্তরপ্রদেশে এই চোপানিমান্ডটা। দ্য রিমেন্স অফ ওল্ডেস্ট ওভেন, এটা আমি একটু আগে বললাম যে ওভেনের প্রমাণ পাওয়া গেছিল বিলাসপুর গ্রামে। আর এটা খুব গুরুত্বপূর্ণ যে মানে আগুনের ছায়ের কোথায় প্রথম পাওয়া গেছিল? অন্ধ্রপ্রদেশে কুর্নুল কেভ। এটা এইভাবে মনে রাখতে হয় যে অন্ধ্রপ্রদেশের কুর্নুল কেভে সর্বপ্রথম যেহেতু আগুনের প্রমাণ পাওয়া গেছিল, স্বাভাবিকভাবে সেখানেই আমরা ছাই পাবো, তো ওইখানে সর্বপ্রথম ছাই পাওয়া গেছিল। বলছে লোয়ার, মিডিল আর আপার প্যালিওলিথিক সাইডের কোন কোন জায়গাগুলোকে এই তিনটার হদিস পাওয়া গেছিল, এই যে এখানে দিয়েছি। গঙ্গা নদীর সমভূমিতে মানব সভ্যতার সব থেকে প্রাচীন ধ্বংসাবশেষ পাওয়া গেছিল। এই হলো তোমাদের ডিটেলসে একটা নোট দিলাম। এরপরে আমি তোমাদের আপার প্যালিওলিথিকের উপর, মেসোলিথিক আর আপার প্যালিওলিথিকের উপর দেবো। তোমাদের যদি কিছু বলার থাকে আমাকে বলো। হ্যাঁ, পড়ে নিবে নোটটা, কারো কোনো অসুবিধা হলে আমাকে বলবে কিন্তু।